আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আবারও চলে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিনের যে লাইভ সেশন আছে সেটা নিয়ে। আজকে আমাদের আলোচ্য যে টপিক সেটা হচ্ছে মধ্যযুগীয় ইতিহাস, অর্থাৎ আমরা যে মধ্যযুগের ইতিহাস নিয়ে আলোচনা করি বা মধ্যযুগের যে টপিকগুলো থেকে আপনাদের প্রশ্ন থাকে সেগুলো ইনশাল্লাহ নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তাহলে সবাই একটু কষ্ট করে জানিয়ে দিন আজকে আমার কথাগুলো কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আপনারা। যারা যারা যুক্ত হচ্ছেন আবারও আসসালামু আলাইকুম। আপনারা সবাই একটু কষ্ট করে জানিয়ে দিন আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। আমাদের এই যে লাইভ ক্লাসগুলো হবে, যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লাইভ ক্লাসগুলো হচ্ছে, সবাই একটু কষ্ট করে জানিয়ে দিন আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন। ওকে, তাহলে আমাদের লাইভ ক্লাসের প্রথমেই যেটা আমরা বলে রাখি সেটা হচ্ছে সাধারণ জ্ঞানটা সবচেয়ে সাবলীলভাবে আপনাদের কাছে উপস্থাপন করা যায় সেটা নিয়ে মূলত কাজ করি। তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে লাইভ ক্লাসটা অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে মধ্যযুগের ইতিহাস। শুধু মধ্যযুগের ইতিহাস নয়, বরং লাস্ট যেই আমাদের ক্লাসটা ছিল সেটাতে আমরা জানি যে কিছু কিছু টপিক বাদ গিয়েছিল, তো সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ওকে, তাহলে সবাই একটু কষ্ট করে জানাবেন যে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। ক্লিয়ার প্রিয় ভাই বোন, সবাই একটু কমেন্টে জানাবেন যে ভয়েস ক্লিয়ার কিনা, কারণ ভয়েস ক্লিয়ার হওয়াটা কিন্তু আসল, ঠিক আছে? নাহলে আপনারা যদি শুনতে না পান, দেখা গেছে আপনারা যদি ভালোভাবে শুনতে না পান তাহলে এটা তো একটা হ্যাসেল। ওকে, এখন শুনতে পাচ্ছেন সবাই? একটু একটু ক্লিয়ার করবেন সবাই, শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি। আমাদের সাথে যুক্ত হয়েছে আমানুজ্জামান ভাই, যুক্ত হয়েছেন। গ্রুপে লিঙ্ক শেয়ার করেন, অবশ্যই গ্রুপে লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে শীঘ্রই, এখনই শেয়ার করে দেওয়া হবে। জুবাইর মাহমুদ বলেছেন জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে একটু পরেই ক্লাসের দিকে চলে যাব। ভয়েস ক্লিয়ার আছে, সবাই বলেছেন ভয়েস ক্লিয়ার, মাশাআল্লাহ। তাহলে আমরা একটু পরেই ক্লাসের দিকে চলে যাব। আগে সবাই একটু বলেন তো কেমন আছেন আপনারা। এর মধ্যে আমাদের যত ফ্রেন্ড, যারা ভাই বন্ধু আমাদের এই যে টিউটোরিয়ালের পরিবারের অংশ যারা আছেন তারা একটু যুক্ত হয়ে নিক। এর মধ্যে আমরা কিন্তু ক্লাসের দিকে চলে যাব আস্তে আস্তে। তাহলে আপনারা একটু কষ্ট করে জানান আপনারা কেমন আছেন, একটু আপনাদের সাথে একটু আড্ডা দেই। পড়াশোনা তো অনেক হয়, আপনাদের অবস্থাটা কি সেটা তো জানা হয় না। আসলে আপনারা কি আপনাদের স্বপ্নটাকে ধরে রাখতে পারছেন কিনা, এত এত ঝামেলার মধ্যে চাকরির প্রিপারেশনটাকে আপনারা কি তীক্ষ্ণভাবে শানিত করছেন কিনা। ওকে ওকে, রবিউল হোসেন বলেছেন সব ক্লিয়ার আছে। আমানুজ্জামান বলেছেন ক্লিয়ার আছে, মাশাআল্লাহ, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম শফিউল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম মিসবাহি, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা মূলত মধ্যযুগের ইতিহাস, প্রাচীন যে অংশটা আমাদের বাদ গিয়েছিল গৌড় পাল ওই অঞ্চলটা, এগুলোর প্রিভিয়াস ইয়ারে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি ওই টপিকগুলো কিভাবে ইজিলি আমরা আমাদের মাথায় স্টোর করতে পারবো সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। স্যার আদাব, আদাব তারুণ রয়, ওকে। নাইম খান, ওয়ালাইকুম আসসালাম। মাসুদ রহমান সালেহি, ওকে। আমানুজ্জামান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আপনারা ভালো থাকলে শুনলেও ভালো লাগে। মানুষের ভালো আছে এই শব্দটা কিন্তু বর্তমান সময়ে শোনা যায় না। কাউকে জিজ্ঞেস করবেন আপনি যে কেমন আছেন, দেখবেন কোনো না কোনো ঝামেলায় সে পড়ে আছে। হয়তো তার টাকার টেনশন, তার বাড়ির টেনশন, চাকরির টেনশন, যে আমাদের কারো খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা, আর কারো হচ্ছে ফ্যামিলিতে ঝামেলা, আর অনেকের অনেক টাকা আছে কিন্তু স্বাস্থ্য নেই, স্বাস্থ্য নিয়ে ঝামেলা। তো সৃষ্টিকর্তা এত কিছুর মাঝেও যাদেরকে ভালো রেখেছেন তাদের অবশ্যই একবার আলহামদুলিল্লাহ বলা উচিত। ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে স্যার। একটু সবাই যুক্ত হয়ে যাচ্ছে তো একটু আড্ডা দিচ্ছি। সবাই আবার ভাবিয়েন না যে মহিন স্যার কেন আড্ডা দিচ্ছে না পড়িয়ে। সবাই একটু যুক্ত হোক, আমরা এখনই ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। আর আমাদের ক্লাস ইনশাল্লাহ অনেক ইনফরমেটিভ হবে। ভালোবাসার রং বলেছেন স্যার কেমন আছেন, আপনার নামটা খুবই ইউনিক। ওকে, এমডি আশিক বলেছেন আলহামদুলিল্লাহ। জামাল বলেছেন ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে বলেছে এটা? তানজিল ভাই বলেছেন গৌরব পাল সেন বাকি ছিল, ইনশাল্লাহ ওগুলো পড়বো। আমি আগেই বলেছি ওগুলো পড়েই আমরা মধ্যযুগ নিয়ে পড়াশোনা করব।
জুবাইর মাহমুদ বলেছেন আলহামদুলিল্লাহ স্যার। ওকে, ভেরি গুড। ওকে, অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা আস্তে আস্তে ক্লাস থেকে চলে যাই, কেমন? আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, যদি আপনাদের শেয়ার করার পসিবিলিটি থাকে বা আপনাদের যদি সেটার স্ট্রেংথ থাকে, দেন ইউ ক্যান শেয়ার দিস ইন ইউর হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। আমাদের মধ্যযুগের ইতিহাস পরে পড়বো আমরা। আগে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গৌড় রাজবংশ, পাল রাজবংশ এবং সেন রাজবংশ। ওকে স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তাহলে আমরা একটু আলোচনা করি, গৌড় রাজবংশটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা একে একে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। গৌড় রাজবংশ, সবাই একটু খাতা কলম নিন, খাতা কলম নিয়ে বসে পড়ুন। গৌড় রাজবংশ, গৌড় রাজবংশ, এই রাজবংশটা কেন ইম্পর্টেন্ট বা এটা থেকে কেন বারবার পরীক্ষাতে আসে? আপনি দেখবেন 41তম বিসিএস এটা থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? দুঃখিত, সেন, বল্লাল সেন থেকে প্রশ্ন আসছে 41তম বিসিএস এ, আরো অনেকগুলো বিসিএস এ প্রাইমারিতে নিবন্ধন এটা থেকে বারবার প্রশ্ন আসছে। তাহলে এটা থেকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? আরমানুজ্জামান, দুঃখিত, আরমানুজ্জামান, আমি দূর থেকে দেখছি না, আমানুজ্জামান বলছি, অনেক দুঃখিত। ওকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সালেহি স্যার, অনেক ভালো আছি। তাহলে গৌড় রাজবংশটা নিয়ে একটু আলোচনা করবো আগে। গৌড় রাজবংশটা কি? আমরা জানি বাংলার প্রথম সার্বভৌম যে রাজা সেটা কিন্তু গৌড় রাজবংশ থেকেই সৃষ্টি হয়েছে। এর গৌড় রাজবংশের রাজা ছিলেন শশাঙ্ক। রাজা কে ছিলেন বলেন তো? রাজা ছিলেন শশাঙ্ক। শশাঙ্কের নাম শুনেছেন না আপনারা? শশাঙ্ক, শশাঙ্ক। তাহলে গৌড় রাজবংশের রাজা ছিল শশাঙ্ক, যিনি বাংলার প্রথম সার্বভৌম রাজা, বাংলার প্রথম সার্বভৌম রাজা, সার্বভৌম রাজা। তাহলে বাংলার প্রথম সার্বভৌম রাজা কে বলেন তো? শশাঙ্ক। আপনাদের কোশ্চেন আসতে পারে বাংলার প্রথম সার্বভৌম রাজা কে? রাজাটা হচ্ছে শশাঙ্ক। এই শশাঙ্কের খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা উপাধি আছে, এটা বারবার পরীক্ষাতে আসে। এই উপাধিটার নাম হচ্ছে গৌড়রাজ। গৌড়রাজ, গৌড়রাজ। বলেছিলেন স্যার গত ক্লাসে গুপ্ত রাজবংশের আলোচনা হয়েছিল। হ্যাঁ, গুপ্তের পরে গৌড় আসে, ঠিক আছে? গুপ্ত রাজবংশ শেষ হওয়ার পরে কারা আসে? গৌড় আসে। গৌড়, তারপর পাল, তারপর সেন, এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে স্যার? নাইম খান। তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের শশাঙ্ক, তার উপাধি ছিল গৌড়রাজ এবং গৌড় রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি, এবং তিনি সবচেয়ে বড় লিডার ছিলেন। বাংলার প্রথম সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক, ঠিক আছে? যার উপাধি কি বলেছি? গৌড়রাজ। তার সময়কার যে রাজধানী ছিল, এটা আপনাদের জেনে রাখা উচিত। গৌড়ের রাজধানী কি ছিল? গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ। মূলত আমরা জানি যে ওই সময়টাতে যখন গুপ্ত রাজবংশটা ভেঙে গেল, আমরা জনপদের সময় পড়েছিলাম না? একটু খেয়াল করেন তো, জনপদের সময় পড়েছিলাম যে এই পাশটাতে ছিল পুন্ড্র, এই পাশটাতে ছিল গৌড়, আর পুরো মাঝখানে জায়গাটা ছিল বঙ্গ। যখন গুপ্ত রাজবংশটা ভেঙে গেল, দুইটা স্বাধীন রাজবংশ বা এলাকা ছিল, একটা ছিল গৌড় আর একটা ছিল বঙ্গ। বঙ্গ নিয়ে আমরা একটু আলোচনা করেছি আগেই জনপদের সময়, এটা নিয়ে পড়তে হবে না বেশি একটা। গৌড়টা সময় নিয়ে পড়েন, গৌড় অংশ নিয়ে পড়েন। তাহলে গৌড় যেটা ছিল, গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ, ভেরি গুড, কর্ণ সুবর্ণ। আপনাদের একবার আমার এখনো মনে আছে এই কোশ্চেনটা ম্যাক্সিমাম সবাই ভুল করেছিল, যে শশাঙ্কের প্রকৃত নাম কি বা শশাঙ্কের মূল নাম কি? আমরা সবাই শশাঙ্ককে শশাঙ্ক নামে চিনি, কিন্তু শশাঙ্কের কিন্তু আরেকটা নাম আছে, এটা একটা পরীক্ষাতে এসেছিল, অনেকেই ভুল করেছিল সেটা। শশাঙ্কের অন্য নামটা একটু মনে রাখেন। শশাঙ্কের অন্য নাম, এটা আমি পুরোটাই লিখে দিচ্ছি, শশাঙ্কের অন্য নাম, এই শশাঙ্কের অন্য নাম হচ্ছে নরেন্দ্র মোদি। কি বলেন? নরেন্দ্র গুপ্ত। শশাঙ্কের অন্য নাম হচ্ছে নরেন্দ্র গুপ্ত। স্যার বুঝতে পেরেছেন? একজন বলছে গ্রুপে লিঙ্ক শেয়ার না হওয়ায় অ্যাটেন্ডেন্স একটু কম। সমস্যা নাই, আপনার পারলে আপনারা একটু শেয়ার করে দেন স্যার প্লিজ, এটা একটা ঝামেলা। সবাই একটু শেয়ার করে দেন, মানে যদি আপনাদের গ্রুপে শেয়ার করা না থাকে আপনারা একটু লিঙ্কটা কপি করে শেয়ার করে দেন, ঠিক আছে? আপনাদের ভাই বোনদেরকে একটু সহযোগিতা করেন। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা একটু রিভিশন দিই। গৌড় রাজবংশের রাজা ছিল শশাঙ্ক, যার উপাধি ছিল গৌড়রাজ। বাংলার প্রথম সার্বভৌম রাজা ছিল গৌড় রাজবংশের সেই শশাঙ্ক। রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, ঠিক আছে? তারপর হচ্ছে শশাঙ্কের
অন্য নাম হচ্ছে নরেন্দ্রগুপ্ত। শশাঙ্কের অন্য নাম হচ্ছে নরেন্দ্রগুপ্ত। এখন এই শশাঙ্ক কি করলো, আপনি একটু আপনাদেরকে একটু বুঝাই রাখি, শশাঙ্ক আর হর্ষবর্ধনের ঝামেলাটা একটু বুঝাই রাখি, এটা অনেকেই পারে না। দেখেন, ধরেন এটা হচ্ছে শশাঙ্ক, বা এটা হচ্ছে শশাঙ্কের এলাকা, বা এটা হচ্ছে শশাঙ্কের গৌর রাজ্য। আর এই শশাঙ্কের পাশে আরেকটা রাজ্য ছিল যেটার নাম ছিল পুষ্যভূতি, পুষ্যভূতি রাজ্য, পুষ্যভূতি রাজ্য। এখন কি হলো, শশাঙ্ক পুষ্যভূতি রাজ্যে আক্রমণ করে বসলো, এবং আক্রমণ করে পুষ্যভূতির যে রাজা ছিল ওই সময়টাতে, রাজা তার নাম ছিল রাজ্যভূতি, রাজ্যভূতি। তাহলে পুষ্যভূতির যে রাজা ছিল এই রাজাকে সে কি করলো বলেন তো, এই রাজ্যভূতিকে হত্যা করলো এবং এই পুষ্যভূতি থেকে লুটপাট করে সে আবার গৌড়তে চলে গেল। তাহলে পুষ্যভূতির রাজা রাজ্যভূতি সে মারা গেছে। এখন যিনি ক্ষমতায় আসবেন রাজ্যভূতির পরে, তার নাম হচ্ছে হর্ষবর্ধন, হর্ষবর্ধন। তাহলে যদি আপনাকে কোশ্চেন করা হয় হর্ষবর্ধন কোথাকার রাজা, গৌড়ের রাজা? না, হর্ষবর্ধন হচ্ছে পুষ্যভূতি রাজ্যের রাজা। এখন ঝামেলাটা হয়েছিল কোথায়, এই শশাঙ্ক পুষ্যভূতি রাজা, পুষ্যভূতি যে রাজত্ব ছিল বা রাজ্য ছিল, সে রাজ্যের রাজা রাজ্যভূতিকে মেরে তার মেয়েকে তুলে নিয়ে চলে গেল। আগের রাজা তো এগুলোই করতো, মারতো, মেয়ে নিয়ে চলে যেত, বউ নিয়ে চলে যেত, এগুলো করতো। তো এখন এই যে মেয়েকে নিয়ে চলে গেছে, হর্ষবর্ধনের আবার হয় ভাতিজি, ঠিক আছে? তাহলে এই মেয়েটাকে তো বাঁচাইতে হবে। হর্ষবর্ধন শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, এবং যুদ্ধ ঘোষণা করলে তার কিছু এলাকাও দখল করলো, পাশাপাশি সেই মেয়েটাকেও সে কি করলো, বাঁচিয়ে নিয়ে আসলো। এই জন্য হর্ষবর্ধন এবং শশাঙ্কের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল, এটা কিন্তু রাজত্ব ভিত্তিক দ্বন্দ্ব। শশাঙ্কের রাজত্ব ছিল গৌর, আর পুষ্যভূতি ছিল কার রাজ্য, রাজ্যভূতি রাজ্য বা হর্ষবর্ধনের রাজ্য। এটা কি বুঝতে পেরেছেন স্যার? সবাই কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পারলে একটু বলেন যে বুঝেছি, যে হর্ষবর্ধন যে কোথা থেকে আসছে এটা বুঝতে পেরেছি। সবাই একটু বলেন। তাহলে আমরা বলি আরেকবার, শশাঙ্কের রাজত্ব ছিল গৌড়তে, আর পুষ্যভূতি যে রাজ্য ছিল, যে এলাকা ছিল, সেটার রাজা ছিল রাজ্যভূতি। এখন এই রাজ্যভূতিকে শশাঙ্ক মেরে ফেললো। মেরে ফেলার পরে এই অঞ্চলের ক্ষমতায় কে আসলো, হর্ষবর্ধন। এভাবে করে হর্ষবর্ধনটাকে আপনি মাথায় রাখবেন। এখন হর্ষবর্ধন থেকে কি আসতে পারে, হর্ষবর্ধনটা খুব গুরুত্বপূর্ণ। হর্ষবর্ধন থেকে আপনাদের কি আসতে পারে, এই হর্ষবর্ধন তিনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়টাকে প্রতিষ্ঠার অন্যতম ভূমিকা রেখেছে। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন তিনি, প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তিনি, ভূমিকা রাখেন তিনি। তাহলে আমরা যদি বলি নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন কে, হর্ষবর্ধন। তার সময় একজন চীনা পরিব্রাজক ভারতে এসেছিল, চীনা পরিব্রাজক, চীনা পরিব্রাজক, যার নাম কি জানেন, তার নাম হচ্ছে হিউয়েন সাং, হিউয়েন সাং। এই হিউয়েন সাং তিনি কিন্তু ভারতে এসেছিল, কার সময় এসেছিল, হর্ষবর্ধনের আমলে। কথা কি বুঝতে পারছেন? সবাই কি পারবেন? সবাই একটু বলেন তো পারবেন কিনা স্যার, সবাই একটু বলেন তো পারবেন কিনা। আচ্ছা, যারা যারা লিঙ্ক মাত্র পেয়েছেন কোনো সমস্যা নাই, আমি আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি, একদম ঠান্ডা মেজাজে খাতাটা নিয়ে বসেন। গৌর রাজ্য মাত্র এখান থেকে শুরু করেছি আমরা, আগে কোনো পড়াশোনা নেই, এখান থেকে শুরু করেছি, কোনো প্যারা নাই, একদম চিল। ওকে, আমরা একবার রিভিশন দেই। আমরা গুপ্ত পর্যন্ত আগে পড়েছিলাম, আজকে গৌর রাজবংশ। গৌর রাজবংশের রাজা হচ্ছেন শশাঙ্ক। এই শশাঙ্কের উপাধি কোনটা, গৌররাজ। তাহলে আমরা যদি বলি শশাঙ্কের উপাধি কি, গৌররাজ। বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন, শশাঙ্ক। এই শশাঙ্কের রাজধানী কোথায় ছিল, কর্ণ সুবর্ণতে ছিল, কর্ণ সুবর্ণ। পাশাপাশি শশাঙ্কের একটা অন্য নাম আমরা শিখেছি, খুবই ইন্টারেস্টিং, এটা কিন্তু ইউনিক। শশাঙ্কের অন্য নাম ছিল নরেন্দ্রগুপ্ত, নরেন্দ্রগুপ্ত। এখন এই শশাঙ্ক গৌড়র রাজা বা গৌড় অংশের রাজা, আর রাজ্যভূতি নামের একটা রাজত্ব ছিল, এলাকা ছিল, যার রাজা ছিল রাজ্যভূতি। তাহলে এলাকার নাম পুষ্যভূতি আর রাজার নাম রাজ্যভূতি। আবার বলতেছি, এলাকার নাম পুষ্যভূতি, ওই এলাকার রাজার নাম রাজ্যভূতি। এই রাজ্যভূতিকে শশাঙ্ক মেরে ফেললো। মেরে ফেলার কারণে তারপরে যে ক্ষমতায় আসলো তার নাম হলো হর্ষবর্ধন। আপনারা এই নামটা কিন্তু চিনেন, এই নামটা চিনেন না হয়তোবা, হর্ষবর্ধন নামটা আপনারা চিনেন। তাহলে হর্ষবর্ধন আর শশাঙ্কের মধ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল, কিন্তু পরবর্তীতে হর্ষবর্ধন এই ক্ষমতাটাও নিয়েছিল কিছুদিনের জন্য। যাই হোক, হর্ষবর্ধন সম্পর্কে একটু আলোচনায় আসি। হর্ষবর্ধন নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল,
এবং তার সময় একজন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আসে যার নাম হচ্ছে হিউয়েন সাং। তার নাম কি? তার নামটা হচ্ছে হিউয়েন সাং। সবাই কি বুঝতে পেরেছেন স্যার? সবাই কি বুঝতে পেরেছেন কিনা একটু বলেন তো কমেন্টে। সবাই একটু কমেন্টে বলেন যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। একটু কমেন্টে জানান ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আরো একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা গৌড় রাজ্যের সাথে সম্পৃক্ত। এটার নাম হচ্ছে মাৎসান্নে। মাৎসান্নে, এটার নাম হচ্ছে কি বলেন তো? মাৎসান্নে। এই মাৎসান্নে শব্দের অর্থ হচ্ছে, এই মাৎসান্নে শব্দের অর্থ খুবই ক্লিয়ার একটা অর্থ, যে যখন পুকুরে বড় মাছগুলো যখন ছোট মাছ খেয়ে ফেলে, ছোট মাছ খেয়ে ফেলে, যখন বড় মাছগুলো ছোট মাছগুলোকে খেয়ে ফেলে তখন সেটাকে আমরা বলি মাৎসান্নে বা একটা বিশৃঙ্খল পরিবেশ। যেমন ধরেন বর্তমান সময়ে বড় বড় যেই বিজনেসম্যান গুলো আছে তারা দেখবেন ছোট ছোট বিজনেসম্যান গুলোর উপর একটা প্রেশার ক্রিয়েট করে রাখে, এটাও কিন্তু একটা মাৎসান্নে অবস্থা। তাহলে ওই সময়টাতে বড় বড় সামন্ত রাজা যারা ছিল ছোট সামন্ত গুলাকে বা ছোট জমিদার গুলাকে গ্রাস করতো, তাদেরকে দখল করে নিত, অত্যাচার করতো তাদের উপরে। তো এই অবস্থাটাকে বলা হয় মাৎসান্নে। এখন এত খারাপ পরিস্থিতি কখন হলো? এত ভালো রাজা থাকতে, শশাঙ্কের মতো এত বীর একজন রাজা থাকতে। আসলে এমনটা হয়েছে কখন? যখন শশাঙ্ক মারা গেল। শশাঙ্ক মারা যাওয়ার পরে, অর্থাৎ শশাঙ্কের মৃত্যুর পর সপ্তম থেকে অষ্টম শতক, কত বছর? প্রায় 100 বছর, প্রায় 100 বছর যে বিশৃঙ্খল পরিবেশ ছিল সেটাকে হচ্ছে ইতিহাসবিদরা মাৎসান্নের সাথে তুলনা করে। স্যার বুঝতে পেরেছেন মাৎসান্নে? স্যাররা সবাই কি বুঝতে পেরেছেন মাৎসান্নে? আব্দুল কাদের, মোল্লা কাদের বলেছেন ক্লিয়ার, আর মানুজ্জামান ভাই বলেছেন ক্লিয়ার। ওকে, হিউয়েন সাং। ওকে, মুস্তাফিজুর রহমান ইউনুস স্যার বলেছেন স্যার ক্লাস শুরু হওয়ার 20-10 মিনিট পরে জানালে ভালো হয়। খুবই দুঃখিত, আমি এটা আজকে চেয়েছিলাম কিন্তু কি যেন হলো, একটু ডাইভার্ট হওয়ার কারণে জানাতে পারিনি। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ইনশাল্লাহ এটা নেক্সট ক্লাসে আমরা আবার জানিয়ে দেবো। আমার ক্লাসটা হলে ইনশাল্লাহ আমি জানিয়ে দেবো, ঠিক আছে? ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, কে বলেছে? ফরিদুল বিন বলেছেন গতকালকে পরীক্ষায় এগুলো দিয়েছে, না পড়ার কারণে পরীক্ষায় উত্তর দিতে পারেনি। আহা, ইনশাল্লাহ নেক্সট যে পরীক্ষাগুলো হবে সেগুলোতে আপনি পারবেন, ঠিক আছে? কারণ আপনার মধ্যে কিন্তু ওই বিশ্বাসটা চলে আসছে, আর এগুলোই যা পড়াচ্ছে এগুলোই পরীক্ষাতে আসে, ঠিক আছে স্যার? ওকে, অনেক ধন্যবাদ, আশা করছি ক্লিয়ার। তাহলে এটা ক্লিয়ার হলে তাহলে মাৎসান্নে হয়ে গেল, শশাঙ্কের মৃত্যু হলো, গৌড় রাজবংশটাও ধসে পড়লো। এখন এই যে একটা খারাপ পরিস্থিতি যেখানে কোনো আইন নাই, বা কোনো নিয়ম নাই, সবকিছু বহির্ভূত কাজ হচ্ছে, এই অংশটাকে বাদ দিয়ে বা এটাকে টপকে নতুন একটা সুন্দর এলাকা গড়েছে বা নতুন একটা আইনি পরিবেশ গড়েছে যে রাজবংশটা, সেটা হচ্ছে পাল রাজবংশ। এবং পাল রাজবংশের প্রতিষ্ঠাতা আপনারা সবাই জানেন, গোপাল। তাহলে এবার আমরা একটু পাল রাজবংশ নিয়ে পড়াশোনা করব। পাল রাজবংশ নিয়ে একটু আলোচনা করব। দেখেন, পাল রাজবংশ, তাহলে আমরা এবার একটু পাল রাজবংশ নিয়ে আলোচনা করবো। আপনারা বলেন সবাই ক্লিয়ার কিনা এতটুকু পর্যন্ত? মিতুল, একটু পানি দাও তো ভাই। আচ্ছা, পাল রাজবংশ, পাল তাম্র শাসন আমলে, ভেরি গুড। ওকে, আশা করছি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা জানি যে আগে যখন রাজারা ছিল এমন ছিল না যে আমার পরে আমার ছেলেই খাইতে হবে, আমার ছেলের পরে ওই খাইতে হবে, আমার বংশের কেউ খেতে হবে, এরকম বংশ সিস্টেমিক কিন্তু রাজত্ব ছিল না। যে যাকে খতম করে ক্ষমতা হবে সেই কিন্তু ক্ষমতাবান হবে বা সেই কিন্তু রাজ্য শাসন করবে, এমন একটা তাদের মধ্যে টেন্ডেন্সি ছিল। কিন্তু আমরা যদি বলি যে বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন কারা শুরু করে বা বংশে একজনের পর একজন বংশভিত্তিক যে শাসন সেটা কারা শুরু করেছে, তারা হচ্ছে পাল রাজবংশ। তাহলে আপনি লিখে রাখতে পারেন যে বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন প্রতিষ্ঠা করে বা প্রতিষ্ঠাতা কারা? পালরা। অর্থাৎ পাল রাজবংশের ওরা কিন্তু বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন তৈরি করেছিল, অর্থাৎ একজনের পর একজন এভাবে করে, ঠিক আছে? ওকে ওকে ওকে, ভেরি গুড। তারপর একটু আসি, এটা নিয়ে একটু আসি। এবার এই যে বাংলায়
আমরা যদি বলি মাৎসান্নে পরবর্তী মাৎসান্যায় পরবর্তী যে সময়টা সেটাকে লিড দিয়েছে কে? গোপাল। তাহলে মাৎসান্যায় পরবর্তী রাজা হচ্ছে গোপাল। এই ধরনের একটা প্রশ্ন কিন্তু এসেছিল যে মাৎসান্যায় পরবর্তী রাজাকে বা মাৎসান্যায়কে হটিয়ে কে আইনি ব্যবস্থাকে পুনরুদ্ধার করেছিল, সে হচ্ছে গোপাল। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মাৎসান্যায় পরবর্তী যে রাজা সে হচ্ছে গোপাল। এটাকে আপনি এভাবে বলতে পারেন যে পাল বংশের প্রতিষ্ঠাতা অথবা প্রথম রাজা হচ্ছে গোপাল। আমরা দেখি না, আসছে গোপাল যাচ্ছে গোপাল, এই সে গোপাল। তাহলে পাল বংশটা কিন্তু শুরু করে দিল। আমরা যদি বলি বাংলাদেশের ইতিহাসে বা এই যে প্রাচীন রাজবংশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে কারা রাজত্ব করেছে? পালরা। তাহলে দীর্ঘস্থায়ী রাজবংশ। আপনি এটাও মনে রাখতে পারেন যে পালরা কি? পালরা হচ্ছে দীর্ঘস্থায়ী রাজবংশ। তাহলে দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে পালরা, যারা প্রায় 400 বছর, ডিরেক্ট 400 বললে দিলে হবে না, প্রায় 400 বছর, 300 সামথিং করেছে তো, তা প্রায় 400 বছর শাসন করে। তাহলে প্রায় 400 বছর তারা শাসন করেছিল পালরা। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের প্রায় সময় পরীক্ষাতে আসতে পারে। তাহলে এগুলোকে একটু ইম্পর্টেন্স দিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। স্যার সবাই একটু বলেন তো ক্লিয়ার কিনা? গোপাল গোপাল গোপাল, ওয়ালাইকুম আসসালাম। ওকে, প্রথম রাজতন্ত্র শুরু করেন পাল রাজবংশ। হ্যাঁ, এটাও বলা যায়। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। তাহলে দেখেন, এই পাল রাজবংশে আপনাদের কোশ্চেন আসতে পারে যে সবচেয়ে শ্রেষ্ঠ রাজা। আমি এভাবে শিখাই যে ধর্মকর্ম মানলেই তো শ্রেষ্ঠ, তাহলে ধর্মপাল। তার নামটা কি হবে? তার নামটা হবে ধর্মপাল। তাহলে ধর্মকর্ম মানে, এজন্য তার নাম হচ্ছে ধর্মপাল, ঠিক আছে? ধর্মপাল, ধর্মকর্ম মানে তাই ধর্মপাল, ঠিক আছে? আপনারা যারা নওগাঁয় থাকেন বা নওগাঁর আশেপাশে থাকেন, নওগাঁয় কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, যেটার নাম হচ্ছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার। আপনারা দেখেছেন কিনা বা শুনেছেন কিনা এটার নাম? নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার। এই ধর্মপাল, এই যে যার নামটা আমরা বলছি, এই যে ধর্মপাল, এই ধর্মপাল হচ্ছে প্রতিষ্ঠা করেছিল নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার। পাহাড়পুরের বৌদ্ধ বিহার। তাহলে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার, ঠিক আছে? এই নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার কে প্রতিষ্ঠা করেছে? ধর্মপাল। আরে ও যে শ্রেষ্ঠ হবে, শ্রেষ্ঠ কিভাবে হবে? তার কাজের মাধ্যমে, তার গুণের মাধ্যমে। তো সে কাজ কিন্তু করে দিয়ে গেছে কোথায়? নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ভেরি গুড। আচ্ছা, আশা করি এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার। আর শেষ যে শাসক ছিল, শেষ পাল শাসকটা কে বলতে পারবে বলেন তো? তার নামটা হচ্ছে মদন পাল। আরে ভাই, ও 400 বছরের ক্ষমতা তার হাত থেকে চলে গেছে, তাহলে ও তো একটা মদন। সে 400 বছরের ক্ষমতা টিকে রাখতে পারে নাই, এজন্য তার নাম হচ্ছে মদন পাল, ঠিক আছে? তার নামটা কি? তার নামটা হচ্ছে মদন পাল। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? স্যাররা সবাই একটু বলেন তো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। ইনশাল্লাহ শেষ হবে। একজন বলছে স্যার ডিসেম্বরের মধ্যে নিয়োগ পরীক্ষা আসবে, আমরা কি শেষ করতে পারবো কি না? ইনশাল্লাহ হবে স্যার, ইনশাল্লাহ শেষ হবে। তাহলে শেষ পাল শাসকটাকে মদন পাল। আশা করছি আপনারা ক্লিয়ার। এই পাল বংশের সাথে আরো কিছু ইম্পর্টেন্ট আপনাদের দিয়ে দিই, ইম্পর্টেন্ট টপিক আপনাদের দিয়ে দিই, মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য। যেমন এই পাল রাজবংশের একজন রাজা ছিলেন যার নাম ছিল দ্বিতীয় মহিপাল। তার নাম কি ছিল? তার নাম ছিল দ্বিতীয় মহিপাল। এই যে দ্বিতীয় মহিপালের সময় আমরা জানি যে একটা বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহটা পৃথিবীর ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। কৈবর্ত বিদ্রোহ।
এই যে কৈবর্ত বিদ্রোহ, এখানে কৈবর্ত শব্দটা মানে বলেন তো কি? কৈবর্ত মানে হচ্ছে মূলত শ্রমজীবী মানুষকে বোঝায়, শ্রমজীবী মানুষকে বোঝায়। যেই শ্রমজীবী মানুষগুলা, আমি এটাকে একটু ওই পাশে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন, যেই শ্রমজীবী মানুষগুলা রাজা দ্বিতীয় মহিপালের উপর অতিষ্ঠ হয়ে, ঠিক আছে, একটা বিদ্রোহ ঘোষণা করেছিল। এবং এই বিদ্রোহটাতে যিনি নেতা ছিল বা যিনি নেতৃত্ব দিয়েছিল তার নাম ছিল দিব্য, তাহলে যদি বলা হয় দ্বিতীয় মহিপালের সময়কালে যে বিদ্রোহ হয়েছিল কত সালে বলেন তো? 1080 সালে। 1080 সালে। তাহলে 1080 সালে যে বিদ্রোহ হয়েছিল সেটার নাম হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। এটার নেতা ছিল দিব্য, এবং এটা মূলত শ্রমজীবী মানুষদের নিয়ে, কৈবর্ত বলতে আমরা শ্রমজীবী বা নিচু শ্রেণীর মানুষদেরকে নিয়ে ওই সময়টাতে বোঝানো হতো। স্যার বুঝতে পেরেছেন? আপনাদেরকে মাঝে মাঝে কিন্তু এভাবে কোশ্চেন করতে পারে, লিঙ্ক এই মাত্র পেলাম, কেন এত দেরি হলো, কেন লিঙ্ক তো আগে দিয়ে দেওয়ার কথা। যাই হোক, তাহলে আমরা বলছি যে কৈবর্ত বিদ্রোহ যেটা, এই কৈবর্ত বিদ্রোহটার একটা ভিন্ন নাম আছে। আপনাদেরকে মাঝে মাঝে ভিন্ন নামে প্রশ্ন করে। রিসেন্টলি যে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে, এখানে কিন্তু মুজিবনগর সরকার বলে না, বলে প্রবাসী সরকার। দেখেন একটা অন্য নাম। তাহলে অন্য নামগুলো কিন্তু আপনাদের জানতে হবে। যেমন আপনাকে যদি এটা কৈবর্ত বিদ্রোহ না বলে, এই নামটা যদি না বলে আপনাদেরকে ধরে এরকম বললো যে বরেন্দ্র বিদ্রোহ, অথবা আপনাকে বলা হলো সামন্ত বিদ্রোহ, এগুলো সবগুলো কিন্তু সেম ভাবে ভিন্ন নাম। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে, এগুলো সবগুলো একটু মাথায় রাখতে হবে। এই যেগুলো, এগুলো হচ্ছে ভিন্ন নাম। এই ভিন্ন নামগুলো মাথায় রাখতে হবে, এগুলো একদম স্টার মার্ক দিয়ে দিচ্ছি যেন আপনারা মাথায় রাখতে পারেন, ভিন্ন নাম এগুলা। সবাইকে বুঝতে পেরেছেন স্যার? কৈবর্ত বিদ্রোহ বলেছেন তানভীর মাহেদি, ওকে, অনেক ধন্যবাদ। তাহলে আমরা যেটা বলছিলাম যে 1080 সালে দ্বিতীয় মহিপাল কি করলো? কৈবর্ত বিদ্রোহ করলো। তার বিরুদ্ধে কারা করলো? শ্রমজীবী মানুষরা করলো। আর ওই বিদ্রোহের নেতা কে ছিল? দিব্য। এই বিদ্রোহটাকে ভিন্ন নামে কি বলা হয়? বরেন্দ্র অথবা সামন্ত বিদ্রোহ অথবা কৈবর্ত বিদ্রোহ নামে ডাকা হয়। কত সালে হয়েছে? 1080 সালে। সবাই কি ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার লেখেন। ক্লিয়ার লিখলে সি বলেন, সি। ওকে। বলছে স্যার হাইলাইটের বাইরে কি অন্য কোনো বই কেনার দরকার আছে? না, দরকার নেই। আশা করি ওগুলো হলেই ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, ওগুলো একটু ভালো করে পড়েন, ঠুটস্থ করেন। আর হ্যাঁ, সাম্প্রতিকটা একটু দেখবেন, কারণ সাম্প্রতিক চেঞ্জ হচ্ছে, নতুন নতুন জিনিস আসছে, সাম্প্রতিকের উপর একটু খেয়াল রাখবেন। ওকে, আশা করছি ক্লিয়ার। এটা ক্লিয়ার হলে আমরা একটু পরেরটাতে চলে যাচ্ছি। ক্লিয়ার বলেছেন মহিউদ্দিন, এমডি মহিউদ্দিন বলছেন ক্লিয়ার। ওকে, পরেরটাতে চলে যাচ্ছি। আমরা জানি এর পরে যে রাজবংশ আসবে সেটা হচ্ছে শেষ রাজবংশ, তার নাম হচ্ছে সেন। তাহলে সেন রাজবংশ। এই প্রশ্নগুলো থেকে প্রতি বছর পরীক্ষাতে প্রশ্ন আসে, প্রতি বছর। কোনো বছর মিস নাই যে এগুলো থেকে একটা দেবে না, প্রাচীন রাজবংশ থেকে প্রশ্ন দেবে না, এমন কিন্তু হয় না। ঠিক আছে, মদন পাল কি? মদন পাল হচ্ছে শেষ পাল রাজা, তার নাম হচ্ছে মদন পাল হচ্ছে শেষ পাল রাজা। ওকে, ভেরি গুড। আচ্ছা, এই সেন যিনি এসেছিলেন, সেন বংশটাকে এই অঞ্চলটাতে বা ভারতীয় অঞ্চলটাকে নিয়ে এসেছিলেন যিনি, তার নাম ছিল সামন্ত সেন। তাহলে সেন বংশের আদি পুরুষকে সামন্ত সেন। কিন্তু সেন বংশের প্রথম রাজা হচ্ছে হেমন্ত সেন, এটা মাথায় রাখবেন। প্রথম রাজা হচ্ছে হেমন্ত সেন। তাহলে সেন বংশের প্রথম রাজাকে হেমন্ত সেন। আমরা সবসময় অনেক সময় মনে রাখি যে প্রায় সময় এভাবে আনসার করি যে সেন বংশের রাজা বা প্রথম রাজা হয়তো বা সামন্ত সেন। আসলে তেমনটা না। তিনি এই রাজ্যতে তার লোকজন নিয়ে এসেছিলেন বা তিনি এটাকে সুগঠিত করেছিলেন, কিন্তু সত্যিকার অর্থে তিনি রাজা হননি বা রাজার ট্যাগটা লাগায়নি। তো যে কারণে তিনি ট্যাগ না নেওয়ার কারণে প্রথম যিনি ট্যাগ নিয়েছিলেন তিনি হচ্ছেন হেমন্ত সেন, তিনি হয়ে যান প্রথম রাজা। তাহলে হেমন্ত সেন সম্পর্কে আমাদের ক্লিয়ার। যদি বলা হয় যে সেন বংশের প্রথম রাজাকে, তিনি হবেন অবশ্যই হেমন্ত সেন। ভেরি গুড, হেমন্ত সেন। আচ্ছা, আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। হেমন্ত সেন। ওকে, এটার পরেরটাতে চলে যাই। শ্রেষ্ঠ রাজাটা কি হবে বলেন তো? কে বলতে পারবে এটা? শ্রেষ্ঠ রাজা যিনি, তার নাম হচ্ছে বিজয় সেন। তার নামেই তো বিজয়, তাই না? তাহলে তার নামটাইতেই বিজয়। দেখেন, তার নাম বিজয় সেন। তার নামেই বিজয়। ঠিক আছে, তার নামেই বিজয় সেন। এই বিজয় সেনকে বলা হয় মহারাজা ধীরাজ বলা হয়, পরমেশ্বর বলা হয়।
পরমেশ্বর উপাধি তিনি নিয়েছিলেন। তিনি উপাধি নিয়েছিলেন কিছু, এই উপাধিগুলো খুব গুরুত্বপূর্ণ। তার উপাধি কি ছিল? তার উপাধি ছিল পরমেশ্বর। পরমেশ্বর, পরমেশ্বর। তারপর হচ্ছে তার উপাধি ছিল মহারাজাধিরাজ। মহারাজাধিরাজ, মহারাজাধিরাজ। তাহলে পরমেশ্বর, তারপর হচ্ছে পরম ভট্টাকর, দুঃখিত, এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, পরম ভট্টাকর। পরম ভট্টাকর, ভট্টাকর। তাহলে আমরা যদি বলি পরম ভট্টাকর, পরমেশ্বর, মহারাজাধিরাজ, এগুলো কার উপাধি? এগুলো মূলত শ্রেষ্ঠ রাজা বিজয় সেনের উপাধি। পারবেন স্যার? পারবেন সবাই? আশা করছি পারবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো। ওকে, ইনশাল্লাহ পারবো। এখন এই সেন বংশের মধ্যে আমরা জানি একটা খুবই গুরুত্বপূর্ণ একজন সেন ছিল, তার নাম ছিল বল্লাল সেন। বল্লাল সেন, এই বল্লাল সেন, বল্লাল সেনকে চিনেন কিনা আপনারা বলেন তো? বল্লাল সেনকে চিনেন? 1158 থেকে 1169 সাল, এই সালটা একটু মাথায় রাখবেন, মাঝে মাঝে চলে আসে। গত বছর মেবি একটা চাকরি পরীক্ষাতে এটা দিয়েছিল। 1158 থেকে 1169 এই সময়ের মধ্যে তিনি একটা প্রথা চালু করেছিলেন, যেটার নাম ছিল কৌলিন্য প্রথা। কৌলিন্য প্রথা, কৌলিন্য প্রথা। এখন কৌলিন্য প্রথাটা কি? ওই সময়টাতে যারা হিন্দু ধর্ম ছিল, হ্যাঁ ভেরি গুড, সেন বংশের কি বলেছে প্রথম রাজা হেমন্ত সেন। হেমন্ত সেন। একজন বলছে স্যার হাইলাইটটা কবে পাবো? ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাবেন, অনেকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, যারা এখনো পাননি আপনারা একটু পেজে নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, বিনা আক্তার বলেছেন সেন রাজবংশের শ্রেষ্ঠ রাজা বিজয় সেন। বল্লাল সেন একজন, ভেরি গুড। ফরিদ ভাই বলেছেন বল্লাল সেন। ওকে, তাহলে বল্লাল সেন কি করেছিল? 1158 থেকে 1169 সালের মাঝে তিনি একটা প্রথা প্রচলন করেছিলেন, যেটার নাম ছিল কৌলিন্য প্রথা। যেটাতে যে হিন্দু কুল যে ছিল, হিন্দু শ্রেণী যেটা ছিল, তাদেরকে এবং তাদের যে বর্ণগুলো ছিল সেগুলোকে সমীকরণ করার জন্য একটা প্রথা। তাহলে এটাকে আপনি এভাবে মনে করতে পারেন, এভাবে আনতে করতে পারেন যে হিন্দু কুল ও বর্ণ, হিন্দু কুল ও বর্ণ সমীকরণ আইন। সমীকরণ আইন, সমীকরণ আইন ছিল, এটা আইন ছিল। যেন তাদের যে বিভেদগুলো ছিল, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের যে স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করা, ঠিক আছে, ব্রাহ্মণের স্ট্যান্ডার্ড মেনটেন করা, এভাবে করে যে স্ট্যান্ডার্ডই মেনটেন করা, এগুলো নিয়ে মূলত তিনি একটা আইন তৈরি করেছিলেন বা প্রথা তৈরি করেছিলেন, যেটার নাম ছিল কৌলিন্য আইন বা কৌলিন্য প্রথা। যেটা কে তৈরি করেছিল বল্লাল সেন। এটা কি ক্লিয়ার স্যার? ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, মাশাআল্লাহ। একজন বলছে স্যার দান সাগর, অদ্ভুত সাগর, তার দুইটা গ্রন্থ ছিল, একটা স্মৃতিময় গ্রন্থ আর একটা যৌতি গ্রন্থ। একটা ছিল দান সাগর, একটা ছিল অদ্ভুত সাগর। কিন্তু এই ধরনের প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই, আপনারা লিখে রাখতে পারেন দান সাগর এবং অদ্ভুত সাগর। দান সাগর, দান সাগর এবং অদ্ভুত সাগর। দান সাগর এবং অদ্ভুত সাগর, এগুলো গ্রন্থ, গ্রন্থ। দান সাগর এবং অদ্ভুত সাগর। তাহলে পারবেন স্যার আপনারা সবাই? ওকে, ভেরি গুড ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে এই দুইটা গ্রন্থ একটু মাথায় রাখবেন, দান সাগর এবং অদ্ভুত সাগর, আসতে পারে পরীক্ষাতে। হ্যাঁ, তাহলে আমাদের এটা তো আশা করি পারবেন। সেন বংশের শেষ রাজাকে, এটা নিয়ে যে কত ঝামেলা, যে সেন বংশের শেষ রাজাকে, সেন বংশের শেষ রাজাকে, সেন বংশের শেষ স্বাধীন রাজা। শেষ স্বাধীন শব্দটা থাকলে, শেষ স্বাধীন রাজা এই শব্দটা যদি থাকে, আমরা জানি যে শেষ স্বাধীন রাজা তার নাম হচ্ছে লক্ষণ সেন। লক্ষণ সেন, লক্ষণ সেন। কেন লক্ষণ সেন? আমরা জানি যে এই লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় দিল্লি সালতানাতের অন্যতম একজন অংশ, যার নাম ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তিনি কিন্তু মুসলিম শাসনটা প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে 1204 সালে শেষ স্বাধীন রাজা হিসেবে সেন বংশের রাজা যার পতন হয়েছিল তার নাম ছিল লক্ষণ সেন। কত সালে? 1204 সালে পতন হয়। 1204 সালে পতন হয়। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনি বলতে পারেন স্যার এই শব্দটা কেন লাগালেন আপনি? এই যে স্বাধীন শব্দটা কেন লাগালেন? এই স্বাধীন শব্দটা কেন লাগালেন? কারণ হচ্ছে লক্ষণ সেনের দুইজন পুত্র ছিল। পুত্র ছিল কয়জন? দুইজন। একজনের নাম ছিল বিশ্বরূপ,
আর আরেকজনের নাম ছিল কেশব সেন। কেশব সেন। এখন 1204 সালে তার পরাজিত হওয়ার পরে বিশ্বরূপ কিছুদিন তার এলাকাটা শাসন করেছে, কিন্তু তিনি স্বাধীন ছিলেন না। তারপরে সর্বশেষ কেশব সেন কিছুদিন স্বাধীন করেছে 1230 সাল পর্যন্ত। 1230 সাল পর্যন্ত। এরপরে এই পুরো সেন বংশটা একদম ভ্যানিশ হয়ে যায়। এরপরে কেউ রাজা ট্যাগটা নেয়নি, তারা কিন্তু রাজা ট্যাগটা ব্যবহার করেছিল। তাহলে তিনি ছিলেন শেষ স্বাধীন রাজা, আর কেশব সেনটা হবে শেষ সেন রাজা। সেন রাজা। এবং তিনি কিন্তু পরাধীন, এটা মাথায় রাখতে হবে, তিনি কিন্তু স্বাধীন না, তিনি কিন্তু পরাধীন ছিলেন। সবাইকে বুঝতে পেরেছেন স্যার? ওকে, বল্লাল সেন, বল্লাল সেন, বল্লাল সেন, ভেরি গুড, বল্লাল সেন রাইট আনসার। আপনারা সবাই রাইট আনসার করেছেন। বিনা আক্তার বলেছেন বল্লাল সেন কলিন্য প্রথা চালু করেন 1158 থেকে 1159। মহিউদ্দিন বলেছেন, জি বলেছেন, ওকে। আমিনুল বলেছেন লক্ষণ সেন, ওকে ভেরি গুড। মহিউদ্দিন বলেছেন লক্ষণ সেন। আশা করছি পারবেন আপনারা। হ্যাঁ, তাহলে এটা আশা করি শেষ। তাহলে আমরা যেই সেন বংশ পর্যন্ত পড়াশোনা করলাম এটা একটু মাথায় রাখবেন। 4-5টা রাজবংশ নিয়ে আমরা আলোচনা করেছি, মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, সেন। এগুলো হচ্ছে প্রাচীন শেষ। এখন আমরা আমাদের মূল পড়াশোনায় ঢুকবো, অর্থাৎ আজকের যে ক্লাসটা এখন থেকে শুরু হবে, অর্থাৎ মধ্যযুগের আলোচনা। ঠিক আছে, এখন শুরু হবে মধ্যযুগের আলোচনা। সবাই রেডি কিনা বলেন? মধ্যযুগের আলোচনাটা নিয়ে এখন বর্তমানে শুরু হবে, এটা আমাদের মূল ক্লাস। এখন শুরু মধ্যযুগের আলোচনা। মধ্যযুগের ইতিহাস। ইতিহাস পড়তে পড়তে পাতিহাস হয়ে গেলাম, তারপরেও ইতিহাস মনে হলো না বা মনে থাকছে না। ঠিক আছে, এই ইতিহাসটা নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করা যাক আজকে। মধ্যযুগের আলোচনা, মূলত মধ্যযুগ বললে আমরা বুঝি যে ইসলামের একটা বিশাল স্প্রেড ঘটেছে। কারণ এই মধ্যযুগের কিছু সময় পূর্বে আমরা জানি 500 বা ওই সময়টাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্মগ্রহণ করলেন তিনি মক্কায়, এবং তারপরে থেকে কিন্তু ইসলামের স্প্রেডটা অনেক বেশি ত্বরান্বিত হয়েছে। এবং ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যে অভিযানের মধ্য দিয়ে ইসলামটা এসেছে সেটা থেকে মধ্যযুগের আলোচনাটা শুরু হয়। সেটা কোনটা? সেটা হচ্ছে সিন্ধু অভিযান। সিন্ধু, দুঃখিত, সেটা হচ্ছে সিন্ধু অভিযান। সিন্ধু অভিযান, এই সিন্ধু অভিযান থেকে একটু পড়াশোনা করতে হবে। সিন্ধু অভিযান, দেখেন এই যে সিন্ধু অভিযান যেটা আছে, সিন্ধু অভিযান থেকে মূলত আমাদের কোন কোন টপিকগুলো পড়তে হয় বা কোন কোন টপিকগুলো সম্পর্কে আমাদের জানতে হয়, এটা একটু ভালো করে বুঝেন। সিন্ধু অভিযান থেকে কোন কোন টপিকগুলো জানতে হয়। এই সিন্ধু অভিযান এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম উপযান বা অভিযান। ভারতের, শুধু ভারত বললে হবে না, এটা হবে ভারতীয় উপমহাদেশে। ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম অভিযান বা মুসলিমদের অভিযান। তাহলে যদি বলা হয় ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলমানদের অভিযান কোনটা ছিল, সেটা ছিল সিন্ধু অভিযান। সিন্ধু অভিযান, ঠিক আছে। এখন এই যে সিন্ধু অভিযান, সিন্ধু অভিযানের সময় দুইটা অংশ ছিল অবশ্যই। একটা ছিল ইসলামের পক্ষে, ছিল ইসলামের পক্ষ, আর আরেকটা ছিল সিন্ধু রাজার পক্ষ। সিন্ধু রাজার পক্ষ। এই সিন্ধু রাজা ওই সময়টাতে প্রচুর পরিমাণে অত্যাচারিত ছিল বা অত্যাচার করত, প্রচুর পরিমাণে অত্যাচারী রাজা ছিল, যে কারণে ওই সিন্ধু রাজার বিপক্ষে ওই সময়টাতে হিন্দু জনগোষ্ঠী যারা ছিল সনাতনী, তারাও কিন্তু এই যে ওই সময়টাতে যে মোহাম্মদ বিন কাসেম ছিলেন তার সাথে যুদ্ধ করেছেন। আমরা আস্তে আস্তে আসছি। এই ইসলামের পক্ষে যে সেনাপতি ছিলেন, এই সেনাপতির নাম ছিল মোহাম্মদ বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর বয়সে একটা বালককে পাঠিয়ে দেওয়া হলো, যাও ভারতবর্ষ জয় করে আসো। আর আমাদের সময় 17 বছর বয়সে এসে মনে করেন যে এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষাটাকে অনেক বড় কিছু মনে করতেছে জীবনে। আর অথচ 17 বছর বয়সী একটা বালক বা 18-20 বছর বয়সী একটা বালককে পাঠিয়ে দেওয়া হলো, তুমি সিন্ধু জয় করে আসো। যার দুর্ধর্ষ রাজা, এই সিন্ধু রাজা কি ছিল? তার নাম ছিল রাজা দাহির। রাজা দাহির ছিল তার নাম। রাজা দাহির ছিল, খুবই দুর্ধর্ষ একজন রাজা ছিল, তার নাম ছিল রাজা দাহির। ওকে, এখন এই যে সিন্ধু রাজা, এখন কথা হচ্ছে তাহলে এই ছোট বালকটাকে পাঠালো কে? পাঠিয়েছিল তৎকালীন সময়ে তৎকালীন ইরাকের শাসনকর্তা ছিল। ইরাকের শাসনকর্তা
শাসনকর্তা ছিলেন, তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ। আর সবচেয়ে ইন্টারেস্টিং কথা কি জানেন, হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ছিল মোহাম্মদ বিন কাসেম। এখন আপনি আপনার জামাতাকে কখনো পাঠাবেন, যাও যুদ্ধ করে আসো, ঠিক আছে? জীবনে তো পাঠাবেন না, তাই না? তাহলে ওকে ওকে, ভেরি গুড। তাহলে এই যে বিষয়গুলো যে আমরা মানে হাজ্জাজ বিন ইউসুফ কি করলো, তার জামাতাকে, নিজের জামাতাকে পাঠাই দিল যে যাও তুমি যুদ্ধ করে চলে আসো। তাহলে হাজ্জাজ বিন ইউসুফ তার জামাতা মোহাম্মদ বিন কাসেমকে পাঠিয়ে দিল যে যাও তুমি সিন্ধুতে যাও, সিন্ধু রাজা দাহিরকে আক্রমণ করো এবং ওই অঞ্চলটা দখল করো এবং পরবর্তীতে সেখানে ন্যায় বা সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামটাকে প্রচারণা বা প্রসার করো। তাহলে এই হিন্দু রাজা মারা গেল সিন্ধু অভিযানের মাধ্যমে। তার দুইটা কন্যা ছিল, এখানে অনেক ডিটেলসে আলোচনা হয়ে যায়। তার মেয়ে ছিল দুইটা, একটা ছিল তারা, আচ্ছা বাদ দাও, ওগুলো বাদ দেই, আমরা ওগুলো নিয়ে আলোচনা করি না। তারামন এবং পরিমন বিবি, এই তারা কিন্তু পরবর্তীতে মোহাম্মদ বিন কাসেমকে নিয়ে অনেক কুৎসা রটনা করে এবং পরবর্তীতে তিনি মারা যান অন্য ভিন্ন বিষয় নিয়ে। এত বড় কনটেক্সটে আমরা যাব না, এত বিস্তারিত আলোচনা না যাই। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত একদম কোর টপিকগুলা, ঠিক আছে? তাহলে ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম অভিযান হচ্ছে সিন্ধু অভিযান। সিন্ধু অভিযান আমরা জানি সর্বপ্রথম মোহাম্মদ বিন কাসেম একটা দুর্গ দখল করেছিল, যেটার নাম ছিল দেবল দুর্গ। এই দেবলের দুর্গটা দখল করেছিল, দেবল দুর্গ। এই দেবল দুর্গটা দখল করেছিল। তাহলে দেবলের দুর্গ দখল করেছিল মোহাম্মদ বিন কাসেম। তারপরে তিনি সিন্ধু অভিযান শুরু করে সিন্ধু নদ পাড়ে দিয়ে পরবর্তীতে ওই সময় সিন্ধু তীরবর্তী যে অঞ্চলটা ছিল সেটা, ঠিক আছে? পাশাপাশি এই মোহাম্মদ বিন কাসেম ছাড়াও আপনারা হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে একটা খুব ইন্টারেস্টিং তথ্য জানতে পারেন। এই হাজ্জাজ বিন ইউসুফ যিনি ছিলেন, এই যে হাজ্জাজ বিন ইউসুফ, তিনি কিন্তু কোরআন শরীফ, আমাদের যে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ, এই কোরআন শরীফে তিনি হরকত প্রদান করেছিলেন। কোরআন শরীফে হরকত প্রদান করেন, তিনি হরকত প্রদান করেন। হরকত মানে তো বুঝেন, জের জবর পেশ, এগুলো ছাড়া কিন্তু আমরা পড়তে পারি না, বা আমাদের মানে ট্রেডিশনাল যারা বাঙালি আছে, যারা মানে মূলত এমনি মক্তবে পড়াশোনা করেছে কিন্তু জের জবর পেশ ছাড়া পড়াশোনা করেনি, তারা কিন্তু এই হরকত ছাড়া পড়াশোনা করতে পারে না। তো তার জন্য কাকে থ্যাঙ্কস দিতে হবে? হাজ্জাজ বিন ইউসুফকে থ্যাঙ্কস দিতে হবে, কারণ তিনি কোরআন শরীফে জের জবর পেশ এগুলোকে কিন্তু অ্যাড করেছিলেন। তাহলে মধ্যযুগের ইতিহাস থেকে বেসিক এগুলো একটু ভালো করে পড়তে হবে, এগুলো থেকে আপনাদের প্রশ্ন আসে, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন তো স্যার? সবাই ক্লিয়ার হলে একটু বলেন যে ক্লিয়ার। আমাদের আজকে অনেক পড়া, একটু দ্রুত টানতে হবে। ক্লিয়ার বলেন, সবাই একটু বলেন ক্লিয়ার। আশা করছি ক্লিয়ার, ভেরি গুড, ক্লিয়ার। পরেরটাতে চলে যাই এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুলতান মাহমুদ নিয়ে আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো নিয়ে আগে আলোচনা করি, যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে। এই সুলতান মাহমুদকে বলা হতো গজনির সুলতান, কারণ তিনি গজনি অঞ্চলের ছিল, তাই না? তাহলে গজনির সুলতান মাহমুদ। তাহলে গজনির সুলতান মাহমুদ, এই গজনির সুলতান ছিলেন তিনি, ঠিক আছে? সুলতান মাহমুদ তিনি মোট 17 বার আমাদের এই ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। মাঝে মাঝে আপনাদের আসে ভারতবর্ষ তিনি কতবার আক্রমণ করেন? তিনি ভারতবর্ষ আক্রমণ করেন 17 বার। 17 বার আক্রমণ করেন। কত থেকে কত সাল বলেন তো? কে বলতে পারবেন এটা? কত থেকে কত সালের মধ্যে আক্রমণ করেন স্যার? কে বলতে পারবেন? কত থেকে কত সালের মধ্যে আক্রমণ করতে পারেন? আপনারা বলেন, আমি লিখে দিচ্ছি। 1000 থেকে 1027 এই সালটার মধ্যেই তিনি কতবার আক্রমণ করেন? 27 বছরে 17 বার। 27 বছরে 17 বার তিনি ভারত আক্রমণ করেছিলেন, ঠিক আছে? তিনি কিন্তু এমনি এমনি বিখ্যাত হয় নাই, তার নামটা কিন্তু আমরা এমনি এমনি জানি নাই। দেখবেন যার নাম প্রচুর পরিমাণে আমরা জানি, তার কোনো না কোনো ভালো একজন কবি ছিল, কারণ কবি তাকে লিখে 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 প্রচার প্রসার করেছে। আমরা বর্তমান সময়ে যার ফেসবুকে ভালো ফলোয়ার, যার ফেসবুকে ভালো মানুষ আছে বা ভালো ভিডিওগুলো দেয়, তাকে আমরা চিনি, কারণ কি? সে ফলোয়ার্স বেশি,
ঠিক তেমনি ভাবে আগের ফলোয়ার্স গুলা কিভাবে নির্ধারিত হতো, যার কবির সংখ্যা ভালো, যার কবিগুলা ভালো লিখতে পারতো, যে কবির লেখাগুলো অন্য জায়গায় গিয়ে পড়াশোনা হতো, তার কথাগুলো স্প্রেড হতো। তো এই যে সুলতান মাহমুদের নামটা কিভাবে আমরা জানি, কারণ তার একটা বিখ্যাত সভা কবি ছিল বা তার কাছের একজন কবি ছিল যার নাম ছিল ফেরদৌসী। নাম শুনেছেন না? ফেরদৌসী। ফেরদৌসী, এই ফেরদৌসীর নাম শুনেছেন তো? এই ফেরদৌসীকে বলা হতো প্রাচ্যের হোমার। তাহলে প্রাচ্যের হোমার বলা হয় কাকে? ফেরদৌসীকে। এটা থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে, প্রাচ্যের হোমার বলা হয় কাকে? প্রাচ্যের হোমার। প্রাচ্যের হোমার। প্রাচ্যের হোমার বলা হয় কাকে? প্রাচ্যের হোমার বলা হয় ফেরদৌসীকে। ঠিক আছে। পাশাপাশি ফেরদৌসীর একটা গ্রন্থ আপনারা সবাই জানেন, গ্রন্থ হচ্ছে শাহনামা। শাহনামা, এই শাহনামা। তাহলে শাহনামা কার বিখ্যাত বা অমর মহাকাব্য? এটা হচ্ছে ফেরদৌসীর। মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা মহাকাব্য, এটা একটা অমর মহাকাব্য, যেটা সবাই এখনো এটা নিয়ে গবেষণা করে, মহাকাব্য। অনেকে আছে শুধুমাত্র ফেরদৌসীর শাহনামা মহাকাব্যটা নিয়ে পিএইচডি করেছে, এমন অনেক বাংলাবিদ আছে যে আমি শুধু ওই কাব্যগ্রন্থটা নিয়ে পিএইচডি করব। ওই সময়টা কেমন ছিল, শুধু বাংলা বললে এরকম না যে কাব্যগ্রন্থটা নিয়ে পড়লাম, কবিতা পড়লাম, কবিতায় কবিতায় কিভাবে এই যে সুলতান মাহমুদ কি কি করেছে, ওই এলাকার কেমন বর্ণনা ছিল, ওই এলাকার রাষ্ট্র পরিচালনা কেমন ভাবে হতো, সব কিছু নিয়ে কিন্তু সেখানে আলোচনা করা হয়েছে। আশা করছি আপনারা পারবেন। পাশাপাশি সুলতান মাহমুদের তার সুলতান মাহমুদের রাজ দরবারের দার্শনিক ছিলেন একজন, পাশাপাশি আপনি বলতে পারেন জ্যোতির্বিদ, একজন বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন। আপনার নাম বললেই কিন্তু চিনে ফেলবেন, তার নাম ছিল আল বেরুনি। আল বেরুনি, দেখেন কত গুরুত্বপূর্ণ মানুষগুলোর সাথে ছিল তিনি, এজন্যই তিনি কিন্তু শ্রেষ্ঠ হয়েছেন। তিনি ছিলেন আনডিফিটেবল বা আনডিফিটেড চ্যাম্পিয়ন। ঠিক আছে। তাহলে এই আনডিফিটেড চ্যাম্পিয়ন কেন ছিলেন, এটা থেকে কিন্তু আপনাদের আসতে পারে। সোমনাথ মন্দির আছে না, সোমনাথ মন্দির থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে না? সোমনাথ মন্দির আক্রমণ করেছিল কে? সুলতান মাহমুদ, তার 16তম অভিযানে এটা তিনি করেছিলেন। তাহলে 16তম সোমনাথ, 16তম অভিযান এটা কোথায়? এটা হচ্ছে সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির। তাহলে 16তম অভিযান সোমনাথ মন্দির, মাঝে মাঝে পড়বেন বারবার করে, 16তম অভিযান সোমনাথ মন্দির, 16তম অভিযান সোমনাথ মন্দির। পাঞ্জাব দখল করতে পারেননি বৈরী কারণে। ভেরি গুড। বৈরী বলতে আবহাওয়াগত কারণে, ঠিক আছে, বা তার অঞ্চলগুলোর কারণে। তিনি কিন্তু দখল করতেন না বা তিনি সেখানে রাজত্ব করতেন না, যেতেন, মারতেন, নিতেন, চলে যেতেন। ঠিক আছে। ওকে, আশা করছি ক্লিয়ার। স্যার সবাই বলেন ক্লিয়ার। ক্লিয়ার হলে আমরা এবার দিল্লি সালতানাতে ঢুকবো আস্তে আস্তে। আচ্ছা, আশা করছি সুলতান মাহমুদ সম্পর্কে ক্লিয়ার। সুলতান মাহমুদের পরে যে ব্যক্তিটার নাম আপনারা পারবেন তার নাম হচ্ছে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরি তিনিও কিন্তু একজন লিজেন্ড ছিলেন। সব লিজেন্ড এখানে, ঠিক আছে, সব লিজেন্ড। তাহলে মোহাম্মদ ঘুরি সম্পর্কে একটু আলোচনা করি। চলেন মোহাম্মদ ঘুরি সম্পর্কে একটু আলোচনা করি। আপনারা কি চিনেন মোহাম্মদ ঘুরিকে? স্যার মোহাম্মদ ঘুরিকে কি চিনেন? হ্যাঁ, আরমানুজ্জামান বলেছেন সুলতান মাহমুদের সভাকবি, ফেরদৌসী, অমর মহাকাব্য শাহনামা। কাব্য না, মহাকাব্য হবে। হ্যাঁ, কাব্য মহাকাব্যের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। ভেরি গুড। তাহলে এই মোহাম্মদ ঘুরি তিনি উপমহাদেশে আসলেন তার একজন বিখ্যাত সেনাপতি কুতুবউদ্দিন আইবেককে নিয়ে। কি চলো কুতুবউদ্দিন ভারত শাসন করে আসি। ঠিক আছে, তারা ছিল তুর্কি বীর। তো এই তুর্কি বীরেরা তো ওই সময়টাতে আস্তে আস্তে চলে আসলো এই পাশটাতে। কোন পাশটাতে আসলো? এই ভারতীয় উপমহাদেশের অঞ্চলটাতে। এখন তাহলে আমরা বলতে পারি মোহাম্মদ ঘুরি দুইটা যুদ্ধ করেছিলেন পৃথ্বীরাজের সাথে। একটা ছিল তরাইনের যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ, আর হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। একটু খেয়াল করেন, তরাইনের যে প্রথম যুদ্ধ ছিল, এই প্রথম যুদ্ধটার সময়কাল কখন ছিল? সময়কালটা ছিল 1191, এবং এটাতে আমরা জানি যে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়। মোহাম্মদ ঘুরি পরাজিত হয়। এখন আপনি বলতে পারেন কার কাছে পরাজিত হয়? পরাজিত হয়েছিল পৃথ্বীরাজের কারণে। এই পৃথ্বীরাজ
চৌহান তার নাম ছিল, পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয় আবার কোথায়? পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয় দ্বিতীয় যুদ্ধে। দ্বিতীয় যুদ্ধটার সময়কাল কখন ছিল? সময়কালটা ছিল 1 বছর পরে, অর্থাৎ 1192। তাহলে 1191 মোহাম্মদ ঘুরি হেরে যায় পৃথ্বীরাজের কাছে, আর 1192 পৃথ্বীরাজ হেরে যায় মোহাম্মদ ঘুরির কাছে। তাহলে পৃথ্বীরাজের হারার মধ্য দিয়ে আমরা জানি যে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করার জন্য যে পাকাপুক্ত একটা ফ্লোর, সেই ফ্লোরটা মূলত ক্রিয়েট করে দিয়েছিলেন কে? মোহাম্মদ ঘুরি। আর মোহাম্মদ ঘুরি ছিলেন সেই ব্যক্তি যার মাধ্যমে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। দেখেন এই জায়গাতে কিন্তু আপনি ঝামেলা করবেন। মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে প্রথম অভিযান চালিয়েছেন, কিন্তু তিনি কিন্তু তার শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। ভারতবর্ষে প্রথম শাসন প্রতিষ্ঠা করে গেছেন যিনি, তার নাম ছিল মোহাম্মদ ঘুরি। সবাইকে বুঝতে পেরেছেন স্যার? তাহলে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠাতা, মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, মোহাম্মদ ঘুরি। এবং দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতাও বলা যায় মোহাম্মদ ঘুরি। প্রকৃত প্রতিষ্ঠাতা ভিন্ন ছিল, কিন্তু বলা যায় না। কিন্তু তিনি দিল্লি সালতানাতটা তার সাথে কিন্তু আপনারা কম্পেয়ার করবেন না। দিল্লি সালতানাতটা আস্তে আস্তে আসবে, ঠিক আছে? দিল্লি সালতানাত একটু পরে আসবে। তাহলে আমরা আরেকবার বলছি, মোহাম্মদ ঘুরি ভারতীয় উপমহাদেশ। আরেকবার বলি, দেখেন একবারে স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি, এই যেন আপনাদের কখনো ঝামেলা না হয়। দেখেন, ধরেন ভারতীয় উপমহাদেশ বলতে আমরা কোনটা বুঝি? আমাদের পুরো অঞ্চলটা। যেমন এখানে বাংলাদেশও আছে, বাংলাদেশও ভারতীয় উপমহাদেশের বাইরে নয়। ভারতের বিশাল একটা অঞ্চল আছে, এখানে পাকিস্তান আছে, এখানে আফগানিস্তান আছে। এই অঞ্চলটা মূলত ভারতীয় উপমহাদেশ ধরা হতো, মিয়ানমারের কিছু অংশ নিয়ে। এখন এই ভারতীয় উপমহাদেশ পুরোটা সহ, এই পাশে আপনার চীনের তিব্বতী অঞ্চলটাকে ধরা হতো। এই পুরোটা অঞ্চল সহ, এই পুরোটা অঞ্চলে প্রথমে অভিযান চালিয়েছিলেন তিনি। প্রথম অভিযান চালিয়েছেন যিনি, তার নাম হচ্ছে মোহাম্মদ কাসেম। কিন্তু যিনি শাসন প্রতিষ্ঠা করেন, প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন, তার নাম হচ্ছে মোহাম্মদ ঘুরি। এটা মাথায় রাখবেন। শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি, আর কুতুবউদ্দিন আইবেক অভিযান পরিচালনা করেন। বুঝতে পেরেছেন? সবাইকে বুঝতে পেরেছেন? উপমহাদেশে আমাদের মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন কে? মোহাম্মদ ঘুরি। ভেরি গুড। কে বলেছে এটা? তানজিল বলেছেন, শামীম আক্তার বলেছেন। সবাই একটু বলেন তো ক্লিয়ার কিনা স্যার? ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। কে বলেছেন? শামিমা আক্তার, শারমিন আক্তার, দুঃখিত, শারমিন আক্তার। তাইয়েব স্যার বলেছেন সি। ওকে, ভেরি গুড, অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা ক্লিয়ার, একদম ক্লিয়ার। এখন দেখেন, মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গেলেন। মুসলিম সাম্রাজ্য, ভারতে মুসলিম শাসন বা মুসলিম সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেছেন মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরির সেনাপতি কে ছিল? সেনাপতি ছিল কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক। তাহলে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে মোহাম্মদ ঘুরির প্রধান সেনাপতি কে ছিলেন? প্রধান সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন আইবেক। ওকে, ফরিদুল স্যার বলেছেন ক্লিয়ার, বুঝতে পেরেছি। তাহলে আমরা বুঝলাম অভিযান পরিচালনা করেছে প্রথম কাসেম, আর শাসন প্রতিষ্ঠা করেছে বা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে মোহাম্মদ ঘুরি। আর মোহাম্মদ ঘুরির সেনাপতি কে ছিল? কারিগরটা কে ছিল? কারিগর ছিল কুতুবউদ্দিন আইবেক। এখন মোহাম্মদ ঘুরি একটা ফ্লোর তৈরি করে একটা পিলার গেড়ে দিয়ে গেল কুতুবউদ্দিন আইবেককে, যে পিলারটা গেড়ে দিয়ে গেছি, সামলানোর দায়িত্ব তোমার। এই পিলারের উপরে কতগুলো স্ট্রাকচার তুলবা, এগুলো তোমার দায়িত্ব। তো কুতুবউদ্দিন আইবেক সেই কাজই শুরু করলো। কুতুবউদ্দিন আইবেক সালতানাত শুরু করলো, দিল্লি সালতানাত। ঠিক আছে, এবার আমরা দিল্লি সালতানাত নিয়ে পড়াশোনা করব। দিল্লি সালতানাতটা প্রতিষ্ঠা নিয়ে শুরু করলো তিনি। দিল্লি সালতানাত নিয়ে আমরা এখন আলোচনা করব। এবার আসেন দিল্লি সালতানাত। আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু শিখব। দিল্লি সালতানাত চলেন এবার দিল্লি সালতানাত নিয়ে আলোচনা করি। এই যে দিল্লি সালতানাত সম্পর্কে আপনি জানছেন বা শুনছেন, দিল্লি সালতানাত এই জিনিসটা কি? প্রথম আক্রমণ করেছেন মোহাম্মদ কাসেম, শাসন প্রতিষ্ঠা করেছেন মোহাম্মদ ঘুরি। কে বলেছেন? হাফিজ মোহাম্মদ আমজাদ আলী। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, অনেক ধন্যবাদ। তাহলে এবার একটু বলি দিল্লি সালতানাত। এই দিল্লি সালতানাত প্রতিষ্ঠা হয়েছে কবে? এই দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা 1206 সালে।
1206 সালে। তাহলে 1206 সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং এই দিল্লি সালতানাতের পতন হয়েছিল কবে? পতন হয়েছিল 1526 সালে। 1526 সালে। প্রতিষ্ঠাতা তো আমরা বুঝলাম যে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিল কুতুবউদ্দিন আইবেক, তিনি পরবর্তীতে দিল্লি সালতানাতটা প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। কিন্তু এখানে কথা আছে, এটা পতন করেছে কে? পতন করেছিল ইব্রাহিম লোদি। বাবরের কাছে হেরে গেল, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো। তাহলে দিল্লি সালতানাত শেষ হবে, তারপর আমরা যেটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে মুঘল, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে দিল্লি সালতানাত, যে বললেন যে স্যার দিল্লি সালতানাত এটা 1206 সালে প্রতিষ্ঠা হয়েছে, বলেন বিস্তারিত বলেন। এই দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক। এখন কথা হচ্ছে যে কুতুবউদ্দিন আইবেক বুঝলাম প্রতিষ্ঠাতা, কিন্তু কুতুবউদ্দিন আইবেক কিন্তু একটার প্রতিষ্ঠাতা, দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। কোন বংশের বলেন তো? দাস বংশের। এমন টোটাল 4টা বংশ ছিল, 4টা বংশ, যে 4টা বংশ দিল্লি সালতানাতের অংশ। তাহলে যদি আমরা বলি দিল্লি সালতানাতের অংশ কয়টা? 4টা বংশ ছিল দিল্লি সালতানাতের অংশ। দিল্লি সালতানাতে 4টি বংশ ছিল। কয়টি বংশ ছিল? 4টি বংশ ছিল। এখন একটু 4টি বংশ যে ছিল সেগুলো সম্পর্কে একটু জেনে নেই, কোন কোন 4টা ছিল। যেমন 1 নম্বরে আপনি দেখবেন, 1 নম্বর যে বংশটা নিয়ে আমরা আলোচনা করব, সেই বংশের প্রথম যে বংশটা সেটা ছিল দাস বংশ। এই যে দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক, তাহলে তিনি দিল্লি সালতানাতেরও প্রতিষ্ঠাতা, তিনি দাস বংশেরও প্রতিষ্ঠাতা। কথা কি বুঝতে পেরেছেন স্যার? সবাই কি বুঝতে পেরেছেন? ভেরি গুড। একজন বলছেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1526। না স্যার, পানিপথের প্রথম যুদ্ধ ছিল 1526, দ্বিতীয় যুদ্ধ 1556, আকবরের সময় যেটা হয়েছিল। যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে দাস বংশ। দাস বংশের পরে কোনটা? দাস বংশের পরে আসবে খিলজি বংশ। খিলজি বংশ। এখন আপনি বলতে পারেন যে স্যার দাস বংশের পরে তাহলে খিলজি বংশ আসছে, এরকম কিছু, নাকি দাস বংশের আগে খিলজি বংশ আসছে? কারণ আপনি বলতেছেন 1206 সালে দিল্লি সালতানাতে কুতুবউদ্দিন আইবেক আসছে, কিন্তু আমরা তো এটাও পড়ছিলাম 1204 সালে, ঠিক আছে, বাংলা শাসন শুরু করে দিয়েছে ওইদিকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তাহলে খিলজি শব্দটা তো আমি পাই 1204 সালে, তাহলে 1206 সালে ওটা হয় কেমনে? আসলে 1204 সালে খিলজি রাজবংশটা প্রতিষ্ঠিত হয়নি, সেখানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি কিন্তু একটা ঘাঁটি গেড়েছে। পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে তিনি তার রাজ্যটাকে, শাসন ব্যবস্থাটাকে গড়ে তুলেছেন। তাহলে আমরা ক্রমান্বয় হিসেবে প্রথমে দাস পড়বো, তারপরে খিলজি পড়বো, তারপরে পড়বো তুগলক বংশ, আর তুগলকের পরে পড়বো আমরা লোদি বংশ। সর্বশেষ যেটা দিল্লি সালতানাতের শেষ যে রাজবংশটা, সেটার নাম হচ্ছে লোদি বংশ। তাহলে এই 4টা ক্লিয়ার কিনা একটু বলেন তো স্যার? এই 4টা কি ক্লিয়ার? দিল্লি সালতানাতের 4টা রাজবংশ, দাস বংশ, খিলজি বংশ, তুগলক বংশ এবং লোদি বংশ। সবাই ক্লিয়ার? ভেরি গুড। ওকে, আশা করছি ক্লিয়ার। দাস বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, এটা ভেরি গুড। মামলুক বংশ ধরা হয় না। অনেকে বলেছেন যে স্যার মামলুক বংশ কি আছে কিনা। দিল্লি সালতানাতের একটা সাব বংশ ছিল, যেমন ধরেন এই একজন রাজা, ঠিক আছে, এই রাজার অধীনে আরো 2জন রাজবংশ আছে। এখন এমন টোটাল 4টা বড় রাজা আছে, আবার তাদের অধীনে ছোট ছোট রাজা আছে। মামলুক হচ্ছে এই রাজার অধীনে একটা রাজা। তাহলে আমরা মূলত দাস নিয়ে আলোচনা করছি, খিলজি নিয়ে আলোচনা করছি, তুগলক নিয়ে আলোচনা করছি। এই মামলুক নিয়ে আমরা আলোচনা করছি না, কারণ এটা সাব ডিভিশনের রাজারা, তাদের নিয়ে আলোচনা করছি না। তাহলে বংশ নিয়ে আলোচনা করলে মূলত ওগুলো নিয়ে আসে। কেন মামলুকটা আসে সামনে? কারণ তারা সমৃদ্ধ ছিল, তারা অধীনে ছিল কিন্তু সমৃদ্ধ ছিল। ওকে, তাহলে এবার আশা করি ক্লিয়ার। দিল্লি সালতানাতে 4টি বংশ, দাস বংশ, খিলজি, তুগলক, লোদি। দাস, খিলজি, তুগলক, লোদি, সবাই ক্লিয়ার? ভেরি গুড, ক্লিয়ার। তাহলে চলেন, ক্লিয়ার হলে এবার একটু দাস নিয়ে আলোচনা করি। দাস বংশ।
এই দাস রাজবংশ বা দাস বংশ, এই দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন একটু আগে পড়েছি, কুতুবউদ্দিন আইবেক। তাহলে আমরা প্রতিষ্ঠাতাটা লিখে রাখি খাতায়, দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক। এই কুতুবউদ্দিন আইবেক থেকে আপনাদের প্রায় সময় প্রশ্ন আসে, ঠিক আছে। দিল্লির প্রথম স্বাধীন সুলতান ছিলেন কিন্তু কুতুবউদ্দিন আইবেক। দিল্লির প্রথম স্বাধীন সুলতান লিখে রাখেন, দিল্লির প্রথম স্বাধীন সুলতান ছিলেন তিনি। দিল্লির প্রথম স্বাধীন সুলতান, প্রথম স্বাধীন সুলতান, দিল্লির প্রথম স্বাধীন সুলতান ছিলেন তিনি। তাহলে দিল্লির প্রথম স্বাধীন সুলতান ছিলেন কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক, এই কুতুবউদ্দিন আইবেক একটা খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করা কথা বলেছিলেন। আপনারা সবাই হয়তো বুঝে গেছেন, কুতুব মিনার। এখন আপনারা হয়তো মনে রাখতে পারেন বা বলতে পারেন যে স্যার তাহলে কুতুবউদ্দিন তার নামে কুতুব থেকে কুতুব মিনার হয়েছে। আসলে এমনটা না, তার সময়কার একটা স্থাপত্য নিদর্শন হচ্ছে, একটা স্থাপত্য শিল্প। স্থাপত্য শিল্পটা কি? স্থাপত্য শিল্পটা হচ্ছে কুতুব মিনার। এখন এই কুতুব মিনার কিন্তু তার নাম অনুকরণে নয়, তৎকালীন সময়ে দিল্লির একজন মহান সাধক ছিলেন, ঠিক আছে, একজন ধর্মীয় দরবেশ সাধক ছিলেন। সেই সাধকের নাম ছিল, দিল্লির একজন বিখ্যাত সাধক, দিল্লির সাধক যার নাম ছিল কুতুবউদ্দিন কাকি। কুতুবউদ্দিন কাকি। তাহলে কুতুবউদ্দিন কাকির নামানুসারে, কুতুবউদ্দিন কাকির নাম অনুসারে কুতুব মিনার নামটা রাখা হয়। অনেকে আবার ভুল করে কুতুব মিনার দিয়ে দিতে পারেন, কুতুব মিনার, ঠিক আছে। কুতুব মিনার হবে কিন্তু কুতুবউদ্দিনের নামে নয়, বরং কিসের নামে বলেন তো? দিল্লির একজন সাধক ছিল যার নাম ছিল কুতুবউদ্দিন কাকি, তার নাম অনুকরণ হয়েছে। এবং এই যে কুতুবউদ্দিন, তার একটা বিখ্যাত উপাধি আছে, তার উপাধি আছে একটা বিখ্যাত। তিনি প্রচুর পরিমাণে দানশীল ছিলেন, যে কারণে তাকে লাখ বক্স বলা হতো। লাখ বক্স বলা হতো। লাখ বক্স বলার কারণটা, সে দানশীলতার জন্য তাকে লাখ বক্স বলা হতো। বুঝতে পেরেছেন স্যার সবাই? সবাই কি ক্লিয়ার কিনা বলেন তো? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, আশা করছি ক্লিয়ার। তাহলে এই দাসবংশ থেকে আসলে আপনাদের এগুলো থেকে আসতে পারে, কিন্তু দাসবংশে আরো একজন মানুষের নাম বারবার চলে আসে, সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের পরে এসছে। কুতুবউদ্দিন আইবেকের পরে এসেছে, কুতুবউদ্দিন আইবেকের জামাতা ছিলেন তিনি। এই জামাতা, কুতুবউদ্দিনের জামাতা, কুতুবউদ্দিনের জামাতা, এই জামাতার নাম ছিল শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ। এই নামটা আপনারা হয়তো শুনেছেন অনেকবার, শামসুদ্দিন ইলতুৎমিশ। এই শামসুদ্দিন ইলতুৎমিশকে, এই যে শামসুদ্দিন ইলতুৎমিশ যার নামটা এখানে দেখছেন, সুন্দর নাম, শামসুদ্দিন ইলতুৎমিশকে বলা হয় দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে শামসুদ্দিন ইলতুৎমিশ হচ্ছে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। এই শামসুদ্দিন ইলতুৎমিশের একটা মেয়ে ছিল, কন্যা ছিল, যার নাম ছিল সুলতানা রাজিয়া। এই সুলতানা রাজিয়া প্রথম মুসলিম নারী সুলতানা হয়েছিলেন তিনি। প্রথম মুসলিম নারী সুলতানা। তাহলে প্রথম মুসলিম নারী সুলতানা কে ছিলেন? সুলতানা রাজিয়া। আপনাদের প্রশ্নে আসতে পারে কিন্তু, ঠিক আছে। সুলতানা রাজিয়া 4 বছর তিনি ক্ষমতায় ছিলেন। কত থেকে কত বলি? কত থেকে বলেন সবাই? 1236 থেকে 1240 এই সময়টাতে তিনি ক্ষমতায় ছিলেন। সুলতানা রাজিয়া, ভেরি গুড। কে বলেছেন সুলতানা রাজিয়ার পিতা? হ্যাঁ, একজন বলেছেন। কে বললো এটা? এমডি হাসান মুবারক। ওকে, ভেরি গুড। তাহলে এই যে আমরা বললাম যে প্রথম নারী সুলতানা কে? সুলতানা রাজিয়া। এই সুলতানা রাজিয়া কিন্তু দেখেন, রাজিয়া নামটা কিন্তু প্রথম চলে আসে। রাজিয়া কেন প্রথমে চলে আসে? আমাদের সংবিধানের প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য, তার নামও কিন্তু রাজিয়া বানু।
তাহলে রাজিয়ারা প্রথম, সবসময় রাজিয়ারা প্রথম, মাথায় রাখবেন রাজিয়ারা প্রথম। আমাদের সংবিধানের একমাত্র নারী সদস্য ছিল তাও রাজিয়া, আবার প্রথম নারী সালতানাতের ছিল তাও রাজিয়া। ঠিক আছে, রাজিয়া দিয়ে মাথায় রাখবেন আপনারা, রাজিয়া। আশা করছি ক্লিয়ার। এই দাস বংশে আরো কিছু রাজা বা রাজত্ব ছিল, তাদের সম্পর্কে একটু একটু কথা বলে দেই, কারণ এগুলো আসতে পারে। হ্যাঁ, যেমন যেমন আপনারা জানেন নাসির উদ্দিন শাহের নাম শুনেছেন আপনারা? বলেন তো, নাসির উদ্দিন, সবাই একটু বলেন নাসির উদ্দিন নাম শুনেছেন কিনা? সুলতান নাসির উদ্দিন, যাকে বলা হতো ফকির বাদশাহ। বিগত বছরে প্রাইমারিতে একটা প্রশ্ন আসছে যে কোন দিল্লি সালতানাতের কোন রাজাকে বা কোন সম্রাটকে, সম্রাট না রাজা বলা হতো, তো দিল্লি সালতানাতের কোন রাজাকে বা কোন সুলতানকে বলা হতো ফকির বাদশাহ, সেটা বলা হতো সুলতান নাসির উদ্দিনকে। এই নামটা খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে চলে আসে। সুলতান নাসির উদ্দিন, লোকটা ভালো ছিল, নাসির উদ্দিন, সুলতান নাসির উদ্দিন। এই সুলতান নাসির উদ্দিনকে বলা হতো ফকির বাদশাহ, ফকির বাদশাহ, ফকির বাদশাহ বলা হতো। ধর্মভীরু লোক ছিল, ধর্মভীরু, ধর্মভীরু, ধর্মভীরু লোক ছিল। ঠিক আছে, আপনারা আওরঙ্গজেবের নাম হয়তো বা শুনেছেন। আওরঙ্গজেব দেখবেন তাকে বলা হতো জিন্দা পীর, আর তাকে কি বলা হয়? ফকির বাদশাহ। আওরঙ্গজেব তিনিও কিন্তু কোষাগার থেকে টাকা নিতেন না, টুপি এগুলো সেলাই করতেন নিজে, বিক্রি করে টাকা কামাতেন। ঠিক তেমনি ভাবে সুলতান নাসির উদ্দিন তিনিও কিন্তু ধর্মভীরু লোক ছিলেন, এভাবেই কিন্তু টাকা উপার্জন করতেন, তিনি কিন্তু কোনো ইয়া করতেন না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আসতে পারে, সুলতান নাসির উদ্দিন থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে। সুলতান নাসির উদ্দিন বলা হয়, ফকির বাদশাহ নামে তাকে ডাকা হয়, ফকির বাদশাহ। ঠিক আছে, এই ফকির বাদশাহ তো ভালো মানুষ, একটু নরম সরম মানুষ, কিন্তু নরম সরম দিয়ে তো আর গদি বাঁচে না, সম্রাট বাঁচে না, বা সাম্রাজ্য বাঁচে না। সাম্রাজ্য বাঁচতে হবে বলবন কারুকে দিয়ে, কিন্তু আপনাদের সাম্রাজ্য বাঁচাতে হবে। আর ওই বলবনের নাম হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন বলবন। সুলতান, দুঃখিত, সুলতান গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন, এই যে বলবন লোক চলে আসলো। বলবন মানে কি? বলবন মানে হচ্ছে শক্তিশালী, হিম্মতওয়ালা, বডি বিল্ডার। ঠিক আছে, তাহলে এই যে বলবন যিনি ছিলেন, গিয়াসউদ্দিন বলবন, তিনি বললেন যে না ভাই, আমি তোমার মতো অত বেশি ধর্মভীরু হইতে পারবো না, অত বেশি নরম সরম হইতে পারবো না, আমার নীতি থাকবে কঠোর, আমার নীতি থাকবে রক্তপাত। এজন্য তিনি পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা নীতি রক্তপাত এবং কঠোর নীতি গ্রহণ করেছিলেন। তাহলে মাঝে মাঝে প্রশ্নে আসে যে দিল্লির কোন সুলতান রক্তপাত এবং কঠোর নীতি গ্রহণ করেছিলেন? দিল্লির কোন সুলতান রক্তপাত এবং কঠোর নীতি, রক্তপাত ও কঠোর নীতি গঠন করেছিল? কঠোর নীতি গ্রহণ করেছিল, এই নীতি গ্রহণ করেছিল গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন, তাকে কিন্তু বলা হতো ভারতের তোতা পাখি। কেন? তোতা পাখির ভয়ে কেউ আসতো না, সব বলে দিত একদম। ঠিক আছে, তাহলে আমরা একটু বলবো, এভাবে মাথায় রাখবো যে তোতা পাখি, ভারতের তোতা পাখি বলা হতো তাকে, ভারতের তোতা পাখি, তোতা পাখি, তোতা পাখি, ভারতের তোতা পাখি। ঠিক আছে, আমির খুসরুরাও কিন্তু তার সময়কালের। মাথায় রাখবেন একটু, হ্যাঁ, মাঝে মাঝে আসতে পারে এই ধরনের প্রশ্ন। তাহলে এগুলো আশা করি ক্লিয়ার, দাস বংশটা ক্লিয়ার। আসলে আপনাদের দিল্লি সালতানাত থেকে এই দাস বংশের ভিতর থেকে আসবে, কারণ তুগলক বংশটাও ছোট, আমরা জানি যে খিলজি বংশটা এটা আরো ছোট, লোদি বংশটাও বেশি একটা পড়ার নাই। আমরা একটা স্লাইডে সবগুলো দেখে নেবো। এটা ক্লিয়ার কিনা বলেন স্যার, সবাই ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন তো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। ক্লিয়ার হলে আমরা অন্য বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করছি আপনারা ক্লিয়ার। একটু সি লেখেন, সি লিখলে বুঝবো যে ক্লিয়ার। ভেরি গুড, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে চলে গেলাম পরেরটাতে। এবার পরেরটাতে আমরা চলে যাচ্ছি, তিনোটা নিয়ে একটু একটু আলোচনা করে দেয়। একটা হচ্ছে খিলজি আলোচনা, খিলজি রাজবংশ। একটা হচ্ছে তুগলক রাজবংশ, তুগলক না তুগলক, গ হবে, তুগলক রাজবংশ। এবং আরেকটা হচ্ছে লোদি বংশ, লোদি রাজবংশ বা লোদি বংশ। দিল্লি সালতানাতের তিনটা বংশ, একটা হচ্ছে খিলজি, একটা তুগলক, একটা লোদি। ক্লিয়ার বলেছেন শারমিন, ক্লিয়ার বলেছেন উম্মি বিশ্বাস, আশিক স্যার বলেছেন ক্লিয়ার, জুথি আফরিজ বলেছেন, সালাউদ্দিন রহমানি, মুস্তাক, তাকে মুকশেদ আলী, চোখ গেছে আমার একদম, সাইদ জুয়েল, ওকে, তানজিল বলেছেন ক্লিয়ার, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে এবার একটু আসেন খিলজি বংশ। এই বাংলার মুসলিম শাসনের প্রতিষ্ঠা কিন্তু করেছিলেন কে বলেন তো? খিলজি বংশরা।
কারণ বাংলায় মুসলিম সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেছেন লক্ষণ সেনকে হারিয়ে। কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তাহলে বাংলায় মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠাকারী, বাংলায় মুসলিম সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করে কে বলেন তো? আমি একটু শর্ট ফর্মে লিখবো নাকি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ওরে বাবা, কত বড় নাম! ওর বাপে কেমনে ডাকতো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, দিকে আয়। ঠিক আছে, এমনটা না। মূলত তার নাম ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, মানে তার বাবার নাম ছিল বখতিয়ার খিলজি। বিনের পরে বাবার নাম, বিনের পরে বাবার নাম। তাহলে বিন বখতিয়ার খিলজি দরকার নাই, তার নাম ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ। এটা আমরা মাথায় রাখবো। নাম কি ছিল? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ। ঠিক আছে, তাহলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ছিল তার নাম, যিনি 1204 সালে লক্ষণ সেনকে কি করলো? লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে বাংলায় প্রথম মুসলিম সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠা করেছিল। তার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। আশা করছি ক্লিয়ার। ভেরি গুড, ভেরি গুড, ক্লিয়ার বলেছেন। 1204 সালে মাহমুদুল হাসান বলেছেন ক্লিয়ার। ওকে 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 ওকে, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, আর উনার এখান থেকে আরেকজন আসে, এই যে খিলজি বংশের মধ্যে, বাংলার মধ্যে খিলজি বংশের মধ্যে আলাউদ্দিন খিলজি একজন ছিলেন। আলাউদ্দিন খিলজি, এটা কিন্তু আপনাদের আসতে পারে। আলাউদ্দিন খিলজি। এই আলাউদ্দিন খিলজি ভারতে মূল্য ব্যবস্থা শুরু করেছিলেন। ভারতের বাজার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা লিখতে পারেন। বাজার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, এই ব্যবস্থাটা প্রবর্তন করেছিলেন কে? আলাউদ্দিন খিলজি। যেগুলো আধুনিক সময়ে কিন্তু এগুলো এখনো কাউন্ট করা হয়, এখনো। সবাই কি বুঝতে পেরেছেন স্যার? ওকে, খিলজি শুদ্ধ নাকি খিলজি শুদ্ধ? এটা খলজি না, খিলজি হবে উচ্চারণটা স্যার। বেশিরভাগ ক্ষেত্রে খিলজি, পরীক্ষার প্রশ্নে খিলজি থাকুক খলজি থাকুক, একটাই তো রাজবংশ বোঝাচ্ছে, তাই না? বানান ফেক না। হ্যাঁ, রিটেনের ক্ষেত্রে কি লিখবেন? খিলজি লিখবেন, রস্বীকার দিয়ে লিখবেন। আচ্ছা, এবার আসেন তুগলক। তুগলকে কে আছে বলেন তো? এই তুগলকের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। এটা কি নাম শুনেছেন, গিয়াসউদ্দিন তুগলক? তাহলে তুগলকের প্রথম রাজা যিনি ছিলেন, প্রথম রাজা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক ছিল প্রথম রাজা। গিয়াসউদ্দিন তুগলক প্রথম রাজা। বিনা আক্তার বলেছেন বাংলায় মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ভেরি গুড, সাবাস, আপনি পাস। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে এই তুগলক থেকে আপনাদের আসে, পাশাপাশি গিয়াসউদ্দিন তুগলকের পরে আপনাদের মোহাম্মদ বিন তুগলক থেকে আসতে পারে। মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলকটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তিনি তামার মুদ্রার প্রচলন করেছিলেন। তিনি তাহলে তামার মুদ্রার প্রচলন করেন কে? মোহাম্মদ বিন তুগলক। তামার মুদ্রার চালু করেন তিনি ওই সময়টাতে। পাশাপাশি এই মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতবর্ষে এসেছিলেন ইবনে বতুতা, আপনাদের সবার প্রিয় ইবনে বতুতা। তাহলে ইবনে বতুতা আমরা জানি যে ভারতে এসেছিলেন কার সময়ে? মোহাম্মদ বিন তুগলকের আমলে। আর বাংলায় এসেছিলেন কার সময়? ফখরুদ্দিন মুবারক শাহের আমলে। কত সালে আসলো ইবনে বতুতা? ইবনে বতুতা ভারতে আসে 1333 সালে, আর বাংলায় আসে 1345, কারো কারোর মতো 1346। অপশনে দুইটা থাকলে যে কোনো একটা দেবেন, মানে যেটা থাকবে সেটাই দিবেন, আর দুইটাই থাকলে 1346 দিবেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। ইবনে বতুতা ভারতে এসেছিল 1333 সালে, কার আমলে? মোহাম্মদ বিন তুগলকের আমলে। আর তুগলক বংশের শেষ সম্রাট বা শেষ রাজা ছিল মাহমুদ শাহ। তুগলক বংশের শেষ রাজা ছিল মাহমুদ শাহ। তুগলক বংশের শেষ রাজা ছিল মাহমুদ শাহ। তাহলে তুগলক বংশের শেষ রাজা ছিল মাহমুদ শাহ। আশা করছি ক্লিয়ার। আমি এটাকে একটু আলাদা করে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
এটা হচ্ছে এই পাশটা হচ্ছে খিলজি আর এই পাশটা হচ্ছে তুগলক। তাহলে খিলজি এবং তুগলক শেষ, খিলজি এবং তুগলক শেষ। ফিতান্নি বলেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকারী আলাউদ্দিন খিলজি, মাশাআল্লাহ গুড। বিনা আক্তার বলছেন আলাউদ্দিন খিলজি ভারতের বাজার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রণয়ন করেন। হ্যাঁ, রাইট আনসার। লোদি, লোদি সবার থেকে একটু গুরুত্বপূর্ণ। লোদি, এই লোদি বংশের প্রতিষ্ঠাতা কে বলেন তো? লোদি বংশের প্রতিষ্ঠাতা, এই লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বাহলুল লোদি। বাহলুল লোদি, বাহলুল লোদি। তাহলে লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বাহলুল লোদি। বাহলুল লোদি কে বলেন? বাহলুল লোদি। আপনাদের মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? বাহলুল লোদি। আর এই লোদি বংশটার শেষ কে? এটাও মাঝে মাঝে আসে। শেষ হচ্ছে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি, এই ইব্রাহিম লোদি হচ্ছে শেষ শাসক। আমরা এখন ইব্রাহিম লোদি থেকে সামনে মুঘল সাম্রাজ্য পড়াশোনা করব। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা স্যার বলেন তো? এটা ক্লিয়ার কিনা সবাই একটু জানান। আমাদের দিল্লি সালতানাত লোদি বংশের ইব্রাহিম লোদি পর্যন্ত দিয়েই মূলত আমাদের দিল্লি সালতানাতটা শেষ হবে। তাহলে দিল্লি সালতানাত পর্যন্ত ক্লিয়ার কিনা? তামার মুদ্রা প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। ভেরি গুড। ইবনে বতুতা কে ছিলেন? একজন কোশ্চেন করেছেন ভাই আমাদের ইবনে বতুতা কে ছিলেন? ইবনে বতুতা ছিলেন মরক্কোর একজন পরিব্রাজক বা পর্যটক, যিনি দেশে দেশে ঘুরে ওই দেশ সম্পর্কে বিস্তারিত লিখতেন। ইবনে বতুতার একটা বিখ্যাত গ্রন্থ আছে যেটার নাম হচ্ছে কিতাবুল রেহালা। কিতাবুল রেহালা। তাহলে কিতাবুল রেহালার গ্রন্থ, এই গ্রন্থটার লেখক কে? লেখক হচ্ছে ইবনে বতুতা। ইবনে বতুতা। ইবনে বতুতা কোন দেশের বলেছি? মরক্কো। মরক্কো। তিনি ভারতে এসেছে কার আমলে? মোহাম্মদ বিন তুগলক না, মোহাম্মদ তুগলক। মোহাম্মদ বিন তুগলক এই কথা, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। এবং তিনি বাংলায় এসেছিলেন কার আমলে? বাংলায় এসেছিলেন ফখরুদ্দিন মুবারক শাহের আমলে। ফখরুদ্দিন মুবারক শাহের আমলে। শর্ট করে একটু লিখে দিলাম, এটা একটু মাথায় রাখবেন। ইবনে বতুতা সম্পর্কে মাঝে মাঝে আসতে পারে। ওকে, নূর হোসেন স্যার বলেছেন ক্লিয়ার। ভেরি গুড, মাশাআল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। আশা করছি ক্লিয়ার। তাহলে এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই পাশটাতে দিল্লির অঞ্চলটাতে আমরা মুঘল সম্পর্কে তো মোটামুটি সবাই জানি যে মুঘল কারা বা কে, এগুলো সম্পর্কে আপনাদের প্রশ্ন বারবার আসে। তো এবার মুঘল সাম্রাজ্য নিয়ে একটু আলোচনা করব। মুঘল সাম্রাজ্যটা নিয়ে পড়াশোনা শেষ করলেই আমাদের মধ্যযুগীয় আলোচনা শেষ হবে। ওকে, মুঘল সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য বা মুঘল সাম্রাজ্য হবে উচ্চারণটা, সাম্রাজ্য। তাহলে চলেন মুঘল সাম্রাজ্য নিয়ে একটু পড়াশোনা করি, খুব ইম্পর্টেন্ট। আর প্রশ্ন আসলে এটা থেকে আসবেই, বুলেট মিস হবে, প্রশ্ন মিস হবে না। ঠিক আছে, বলেন তো মুঘল সাম্রাজ্য সম্পর্কে কি বা জানি, কতটুকু জানি? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে এটা একটু বলেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? মুঘল সাম্রাজ্য থেকে আপনাদের মাঝে মাঝে প্রশ্নগুলো এভাবে আসে যে কে কার পরে আসছে, কে কার আগে আসছে। দেখবেন 30তম 31তম BCS এর দিকে মুঘল সাম্রাজ্য থেকে একটা প্রশ্ন আসছে এইভাবে যে আপনার কোনটার পরে কে আসছে। যেমন ধরেন বাবরের পরে কে আসছে? আকবর আসছে। আকবরের পরে কে আসছে? হুমায়ুন আসছে। হুমায়ুনের আগে কে আসছে? জাহাঙ্গীর আসছে। জাহাঙ্গীরের পরে কে আসছে? আওরঙ্গজেব আসছে। এভাবে মানে পেঁচানো। তো আমরা এটা কিভাবে মাথায় রাখতে পারবো? একজনের একটু ফান করি, একটু মজা নেই, দেখি। বলেন কার নাম নেব, কার নাম দিয়ে এই ফানটা করবো বলেন? আচ্ছা, আমি র্যান্ডমলি নিচ্ছি। তানভীর হাসান বলেছেন কবুল, আলহামদুলিল্লাহ, আপনাকে নিয়ে দিচ্ছি। তানভীর হাসান, মনে করেন তানভীর স্যার, তানভীর, আমি জানি না নামের স্পেলিং এরকম কিনা। তানভীর হাসান ধরলাম আপনি। এখন তানভীর হাসান স্যার কি করলো? তানভীর হাসান স্যার অনেকদিন চাকরি প্রিপারেশন নিচ্ছে, কিন্তু তার একজন প্রিয়জন আছে তার বাড়িতে, তার নাম হচ্ছে শাহবা। কি নাম বলেন তো? শাহবা। এখন তানভীর ভাই আমাদের শাহবাকে পেতে চায়, শাহবাকে নিয়ে ঘর সংসার করতে চায়, কিন্তু ঝামেলা হচ্ছে চাকরি নাই। তখন মঈন স্যারদের ক্লাস করে, সাইদুল স্যারের ক্লাস করে, টিউটোরিয়ালের ক্লাস করে আমাদের তানভীর স্যারের আলহামদুলিল্লাহ একটা টপ নচ চাকরি হয়ে গেল, মাশাল্লাহ। এখন তো আর পরিবারে কোনো বাধা নাই, এখন তাদের বিয়ে হবেই হবে। তো খুশিতে আত্মহারা হয়ে তানভীর স্যার শাহবা আমাদের ভাবিকে বললেন, হিন্দিতে বললেন যে বাহু মে আজা। কি বললেন? বললেন বাহু মে আজা শাহবা, যে আসেন কোলাকুলি করি, আমাদের বিয়ে হবে এবার, আর কেউ ঠেকাইতে পারবে না, আমার চাকরি হয়ে গেছে, এবার ঠেকাই কে? তানভীর স্যার এটা বললেন। ঠিক আছে, তানভীর স্যার কি বললেন? বললেন বাহু মে আজা,
শাহাবা। এটা থেকে আমরা কি মনে রাখবো? ক্রমগুলো মনে রাখবো, যে সবার আগে মুঘল সাম্রাজ্যের কে এসেছেন, তার নাম হচ্ছে বাবর। বা থেকে বাবর, হু থেকে কি হবে বলেন তো? হুমায়ুন। তাহলে বাবরের পরে কে আসলো? হুমায়ুন। হুমায়ুন। আচ্ছা, হুমায়ুনের পরে কে আসবে? হুমায়ুনের পরে আসবে আ থেকে আকবর। আকবর। যা থেকে কার নাম? অবশ্যই আমরা জানি জাহাঙ্গীর। এগুলো কিন্তু বাসায় জোরে জোরে পড়েন না, ঠিক আছে? শাহাবা, এই যে আমাদের ভাবির নাম যেটা ছিল শাহাবা, শাহ থেকে কি হবে? শাহ থেকে হবে শাহজাহান। শাহজাহান। আ থেকে কি হবে? আওরঙ্গজেব। আওরঙ্গজেব। আমি একটু ছোট করে দিচ্ছি, আওরঙ্গজেব। ওকে, আওরঙ্গজেব। আর আরেকটা তো রয়ে গেল, বা থেকে হবে দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ। এই দ্বিতীয় বাহাদুর শাহ কে? দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে মুঘল সাম্রাজ্যের শেষ শাসক। সবাইকে বুঝতে পেরেছেন? সবাইকে বুঝতে পেরেছেন? ভেরি গুড। ওকে, একজন বলেছেন যে বাবার হইল জ্বর সারিল ঔষধে, একটু বড় হয়ে যায় আর কি, যেমনি ইচ্ছে এমনি মনে রাখতে পারেন। আমি এভাবে শর্টকাটে মনে রাখি, এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই আরো অনেকগুলো নেমোনিক থাকতে পারে, মানে শর্টকাট থাকতে পারে, সেগুলো আপনি আপনার মতো করে মনে রাখতে পারেন। ইটস আপ টু ইউ। আমার যতটুকু আমার জ্ঞান আছে সেটা আপনাদের কাছে শেয়ার করলাম, এটা দিয়ে আপনারা মনে রাখতে পারেন হাসির বা ঠাট্টার ছলে। ঠিক আছে, তাহলে কি এই বাহুমে আজা শাহবাদী মাথায় রাখলাম। বাবর, বাবরের পরে কে ক্ষমতায় আসবে বলেন তো? বাবর। বাবরের পরে ক্রম আসবে হুমায়ুন, হুমায়ুনের পরে ক্রম আসবে আকবর, আকবরের পরে আসবে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পরে আসবে শাহজাহান, শাহজাহানের পরে আসবে আওরঙ্গজেব, এবং আওরঙ্গজেবের পরে সর্বশেষ হচ্ছে দ্বিতীয় শাহবাগ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আশা করছি ক্লিয়ার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা আশা করছি ক্লিয়ার। ক্রমটা আশা করি আপনারা আর ভুলবেন না। তার মধ্যে এই বাবর হচ্ছে প্রতিষ্ঠাতা, প্রথম প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা। আকবরকে বলা হয় শ্রেষ্ঠ, আকবরকে বলা হয় শ্রেষ্ঠ, এই আকবরকে বলা হয় শ্রেষ্ঠ। আর দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে শেষ শাসক, শেষ, শেষ শাসক। সবাই ক্লিয়ার স্যার? সবাই একটু বলেন ক্লিয়ার, ক্লিয়ার। ভেরি গুড। বিনা আক্তার বোন আমাদের বলেছেন ক্লিয়ার, মাশাআল্লাহ। তাহলে আশা করছি এটা ক্লিয়ার। আমরা ক্রমটা বুঝে গেলাম, যে কার পরে কি আসবে, কোনটা কি আসবে, বিষয় এগুলো সম্পর্কে বুঝলাম। ঠিক আছে, এখন এই মুঘল সাম্রাজ্যটা প্রতিষ্ঠিত হলো কিভাবে, এটা সম্পর্কে একটু বলে নেই। মুঘল সাম্রাজ্যটা কিভাবে প্রতিষ্ঠিত হলো, বা মুঘল সাম্রাজ্য থেকে আপনাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। এই মুঘল সাম্রাজ্যটা প্রতিষ্ঠিত হয়েছে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। পানিপথের প্রথম যুদ্ধ, যে যুদ্ধটা হয়েছিল কবে? 1526 সালে। 1526 সালে। তাহলে 1526 সালে স্যার দেখেন এই কোশ্চেনগুলো বারবার আসে পরীক্ষাতে, ঠিক আছে? নিবন্ধনে 10 থেকে 20তম গ্রেডে, বিসিএস এগুলো বারবার আসবে। তাহলে এটা একটু ভালো করে দেখেন, আর মুঘল সাম্রাজ্যটা একটু ভালো করে দেখেন, এটা থেকে প্রশ্ন আসবেই। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ সেটা হচ্ছে 1526 সালে হয়। কার কার মধ্যে হয় বলেন তো? এই যুদ্ধগুলো হয় বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি। তাহলে বাবর এবং ইব্রাহিমের লোদির মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটাই কোথায় বলেন তো? সেই যুদ্ধটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। সবাই কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, 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 ভেরি গুড। তাহলে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়, বাবর হেরে যায়, ইব্রাহিম লোদি জিতে যায়, এবং বাবর যে রাজবংশটা প্রতিষ্ঠা করে সেটা হচ্ছে মুঘল। মুঘল বলতে মঙ্গল, এই মঙ্গল বা মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার যে আদিবাসী, সে আদিবাসীরা পরবর্তীতে মোগল বা মঙ্গল নামে পরিচিত হয়েছিল। সবাইকে বুঝতে পেরেছেন স্যার? সবাইকে বুঝতে পেরেছেন? ক্লিয়ার, 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 ভেরি গুড। ক্লিয়ার স্যার, ক্লিয়ার, ক্লিয়ার, মাশাআল্লাহ। সবাই যেহেতু ক্লিয়ার বলেছেন তাহলে আশা করি কোনো ঝামেলা নাই। ঠিক আছে, এখন আপনারা যদি ক্লিয়ার যে বলছেন, আপনারা ক্লিয়ার যে বলছেন, আপনারা একটু আমাকে একটা প্রশ্নের একটু উত্তর দেন। বাবর নামটা আপনারা সবাই শুনেছেন, কিন্তু বাবর শব্দের অর্থ কি বলেন? বাবর শব্দের অর্থ কি? বাবর শব্দের অর্থ কি? এই বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ। বাবর শব্দের অর্থ কি? সিংহ। বাবর শব্দের অর্থ সিংহ, এবং পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে এই সিংহ একটা নতুন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা করেছিলেন, যেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য।
ভারতবর্ষের সবচেয়ে এফেক্টিভ একটা সাম্রাজ্য, যেটার মাধ্যমে ভারতের বর্তমানে স্থাপত্য শিল্প বলেন, রাজনীতি বলেন, কালচার বলেন, সবকিছু, ইভেন তাদের খাবার, ঠিক আছে, মোগলাই পোলাও, সবকিছু কিন্তু এইটার থেকে ডিপেন্ড করে। দুইজনই মুসলিম শাসক ছিলেন, অবশ্যই মুসলিম শাসক ছিলেন। ইব্রাহিম লোদিও মুসলিম ছিলেন, বাবরও মুসলিম ছিলেন। এখন কিন্তু আর মুসলিম বা ইসলাম প্রচারের জন্য কেউ আসতেছে না, এখন রাজ্য বিস্তার, এখন ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেছে, কে কোন শাসন জয়ী করবেন এরকম। হ্যাঁ, ওকে, সবাইকে বুঝতে পেরেছেন? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, একজন বলেছেন স্যার পানিপথটা কোথায়? পানিপথটা হচ্ছে ভারতের হরিয়ানা, হরিয়ানা বলে না, হরিয়ানা কা শের সুলতান, সে হরিয়ানা রাজ্যে, হরিয়ানা, হরিয়ানা রাজ্যে, হরিয়ানা রাজ্যে। এই পানিপথ কোথায় অবস্থিত? পানিপথ অবস্থিত ভারতের, পানিপথ অবস্থিত অবস্থিত হরিয়ানা রাজ্যে। কোথায়? ভারতে। তাহলে ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত সেই পানিপথ। এটা কিন্তু আবার পানিপথ মানে যে নৌবাহিনীর যুদ্ধ এমন না, পানিপথ নামের একটা এলাকা, ওই এলাকাতে যুদ্ধ হয়েছে। তাহলে পানিপথের যুদ্ধ। ভেরি গুড। একজন বলছেন বাবর অর্থ সিংহ, মাশাআল্লাহ, ভেরি গুড। আপনারা সবাই পারবেন আশা করি। ভেরি গুড, ভেরি গুড, আশা করছি ক্লিয়ার। এখন এই বাবর ভারতের বর্তমান সময়ে সবচেয়ে বড় রাজনৈতিক একটা সেক্টর, যেটার নাম হচ্ছে বাবরি মসজিদ বা বাবরি মসজিদ, বাবরি মসজিদ যেগুলোকে আমরা বলি। এই বাবরি মসজিদ তিনি নির্মাণ করেন। তাহলে বাবরি মসজিদ নির্মাণ করেন সম্রাট বাবর। সম্রাট বাবর কত সালে? 1527 সালে। 1527 সালে, অর্থাৎ 1 বছর পরে কিন্তু তিনি নির্মাণ করেছিলেন 1527 সালে। যে বাবরি মসজিদটা ভেঙে দিয়েছে ভারতের যে ইয়ারা আছে, অ্যাগ্রেসিভ গ্রুপ আছে, তারা কিন্তু এটা ভেঙে দিয়েছে। তো এটা কিন্তু আপনাদের পরীক্ষাতে আসতে পারে যে বাবরি মসজিদ কে নির্মাণ করেন? সম্রাট বাবর নির্মাণ করেছিলেন সেটা। এবং কত সালে নির্মাণ করেন? 1527 সালে সেটা নির্মাণ করেছিলেন বাবরি মসজিদ। ঠিক আছে। এই বাবর থেকে মাঝে মাঝে একটা কোশ্চেন আসে যে বাবর খুবই গুরুত্বপূর্ণ, তার একটা আত্মজীবনী রচনা করেছিলেন যেটার নাম ছিল তুজুকি বাবরি। তুজুকি বাবরি, তুজুকি বাবরি, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলতে পারি বাবর নামা। বাবর নামা। তাহলে এই বাবর নামা যে গ্রন্থ ছিল, এই গ্রন্থের লেখককে বলেন তো? লেখক হচ্ছে, এটা হচ্ছে আত্মজীবন লিখেছিলেন, আত্মজীবনী, আত্মজীবনী লিখেছিলেন সম্রাট বাবর। সবাইকে বুঝতে পেরেছেন স্যার? সবাইকে বুঝতে পেরেছেন? ক্লিয়ার ক্লিয়ার কেটে বলেন, সবাই একটু বলেন যে স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার, বাবর ক্লিয়ার। ঠিক আছে। বাবর মারা গিয়েছিল 1530 সালে, এটাও লিখে রাখতে পারেন। মৃত্যুবরণ করেন 1530, মৃত্যুবরণ করেন 1530। একটা খুবই লিজেন্ডারি পার্সন ছিল। শুধুমাত্র লিজেন্ডারি বললে কি হবে? তার দাদা নানারা কে ছিল জানেন? একজন ছিল চেঙ্গিস খান, একজন ছিল তৈমুর লং। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুর্ধর্ষ দুইটা নাম, একটা ছিল চেঙ্গিস খান, আরটা হচ্ছে তৈমুর লং। ওই চেঙ্গিস খান তৈমুর লং এর বংশধর হচ্ছে বাবর। একটা দাদার বংশে, একটা নানার বংশে। তাহলে নানার বংশে, দাদার বংশে তৈমুর লং, এবং আপনার চেঙ্গিস খানের বংশধর হচ্ছে এই বাবর। ওকে ওকে, ভেরি গুড। একজন বলছে ভাই বাবর তুর্কি ছিলেন কিনা? অবশ্যই, জাতিতে তুর্কি ছিলেন, কিন্তু তার পূর্বপুরুষ ছিল মঙ্গল, মঙ্গোলিয়ান। ঠিক আছে, মঙ্গোলিয়ান ছিলেন। আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। ভেরি গুড। পরেরটাতে চলে যাচ্ছি আমরা, বাবরের পরেরটাতে চলে যাচ্ছি। বাবরের পরে কে আসবে বলেন তো ক্ষমতায়? বাবরের পরে আসবেন হুমায়ুন, যার পুরো নাম ছিল নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। মাঝে মাঝে চলে আসে, কিন্তু হুমায়ুনের পুরোটা নাম কি? নাসিরউদ্দিন, নাসিরউদ্দিন, নাসিরউদ্দিন মোহাম্মদ, মোহাম্মদ হুমায়ুন, হুমায়ুন, নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে আপনাদের যে নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন আসতে পারে আপনাদের। ঠিক আছে। এর আগেরটা বাবর, বাবরের পুরো নামটা তো বলি নাই, দুঃখিত, এটা তো বলি নাই। বাবরের পুরো নাম কি? বাবরের পুরো নাম কি ছিল? বাবরের পুরো নাম ছিল জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। জহিরউদ্দিন, জহিরউদ্দিন মোহাম্মদ, জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। তাহলে বাবরের পুরো নাম হচ্ছে জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, আর তার ছেলে হচ্ছে নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, তারপরে নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। হুমায়ুন শব্দের অর্থ মাঝে মাঝে চলে আসে, যেমন বাবর শব্দের অর্থ কি? সিংহ। আর হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান, যদিও সে ভাগ্যবান ছিল না। ঠিক আছে। শব্দের অর্থ
ভাগ্যবান। মূলত সে জন্মগ্রহণের পরে তার বাবা রাজ্য জয় করেছে বা তার এই যে মুঘল সাম্রাজ্যটা প্রতিষ্ঠিত হয়েছে, এই জন্য তাকে ভাগ্যবান বলা হতো। কিন্তু এই হুমায়ুন কিন্তু তার ক্ষমতা পতন হয়েছিল আমরা জানি শেরশাহের কাছে, অর্থাৎ তার ভাগ্যটা তেমন সহায় করেনি। ঠিক আছে, আবার আপনি দেখবেন কেন ভাগ্য খারাপ সেটাও আমরা বলবো, তার নামের সাথে তার কাজের মিল নাই। তাহলে হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। সবাই একটু লেখেন, হুমায়ুন শব্দের অর্থ কি? ভাগ্যবান। এই হুমায়ুনটা থেকে বারবার প্রশ্ন আসে যে বাংলাকে, আমাদের যে বাংলা, এই বাংলাকে জান্নাতাবাদ, জান্নাতাবাদ নামকরণ করেন কে? বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেছিলেন হুমায়ুন। আপনাদের মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, বাংলাকে জান্নাতাবাদ নামকরণ কে? নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। ঠিক আছে, নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, ভেরি গুড। তিনি দুইটা ফ্রেজে ক্ষমতায় ছিলেন, একটা হচ্ছে 1530 থেকে 1540 পর্যন্ত, এটা হচ্ছে প্রথম পর্যায়ে ক্ষমতায় ছিলেন। আর দ্বিতীয় পর্যায়ের ক্ষমতাটা ছিল 1555 থেকে 1556। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। তো এই সময়টাতে আপনি বলতে পারেন দুই পর্যায়ে কিভাবে আসলো স্যার? কারণটা হচ্ছে এই মাঝখানের যে পর্যায়, এটাতে ক্ষমতায় ছিল শেরশাহ। আমরা জানি 1540 সালে, এই যে 1540 সাল, এই 1540 সালে চৌসারের যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম 1540 সালে চৌসারের যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়। পরবর্তীতে সে আস্তে আস্তে আবার 1555 সালে শের হিন্দের যুদ্ধে তিনি জয়লাভ করে তিনি আবার ক্ষমতায় আসেন। তাহলে তার দুইটা পর্যায়ে একটু মনে রাখবেন স্যার, একটা হচ্ছে 1530 থেকে 1540, আর 1555 থেকে মাত্র এক বছরের মাথায় লাইব্রেরিতে পড়তে গিয়ে পরে সেখান থেকে ধপাস করে পড়ে গিয়ে মারা যায়। তাহলে গ্রন্থাগার বা লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায় কে? হুমায়ুন। 1500 কত সালে? 1556 সালে। সবাইকে বুঝতে পেরেছেন? ভেরি গুড। তাহলে আমরা যদি বলি যে তিনি মৃত্যুবরণ করেন কবে? মৃত্যুবরণ হচ্ছে 1556। হুমায়ুন পড়তে গেলে হুমায়ুনের সাথে সাথে আপনাকে যাকে পড়তে হবে, যার সম্পর্কে একটু জানতে হবে, তার নাম হচ্ছে শেরশাহ। এই শেরশাহ ছিল সুরি বংশের বা সুর বংশের প্রতিষ্ঠাতা। সুর এভাবে হবে না, তালব্য হবে। সুর বংশের প্রতিষ্ঠাতা, শেরশাহ। তাহলে বলেন শেরশাহ কোথাকার প্রতিষ্ঠাতা? শেরশাহ হচ্ছে সুর বংশের প্রতিষ্ঠাতা। ভেরি গুড। শেরশাহ ভাগ্যবান। নূর বলেছেন ভাগ্যবান, বিনা আক্তার বলেছেন ভাগ্যবান। ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে সুর বা শেরশাহের যে সুর শাসন, এই সুর শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শেরশাহ। আব্দুল্লাহ নোমান বলেছেন লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে মারা যান হুমায়ুন। রাইট অ্যান্সার। ভেরি গুড। ওকে, তাহলে এটা একটু মাথায় রাখবেন। এই শেরশাহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শাসক। তার অনেকগুলো স্থাপত্য শিল্প বা তার অনেকগুলো উল্লেখযোগ্য কাজ আছে, উল্লেখযোগ্য কিছু কীর্তি আছে, এগুলো সম্পর্কে একটু মাথায় রাখবেন। তার যে কীর্তিগুলো আছে এগুলো সম্পর্কে একটু বলি, ছোট ছোট করেই বলি। প্রথমত তিনি তৈরি করেছিলেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এটা খুব ইম্পর্টেন্ট, প্রায় সময় আসে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এখন আপনি বলতে পারেন স্যার গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কি? এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হচ্ছে বাংলাদেশের সোনারগাঁও থেকে পাকিস্তানের লাহোর পর্যন্ত, পাকিস্তানের লাহোর পর্যন্ত। তাহলে সোনারগাঁও থেকে পাকিস্তানের লাহোর পর্যন্ত যে বিস্তৃত এলাকা নিয়ে তিনি একটা বিশাল বড় একটা রোড বানিয়েছিলেন, সেই রোডটাকে বলা হতো সড়ক-ই আজম, অথবা সেটাকে কি বলা হতো? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। স্যার বলেন তো কি নাম বলা হতো? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এবং এই রোডটা বিশাল বড় ছিল, বিশাল বড়। আপনাদেরকে একটু দীর্ঘটা বলি, এটা হচ্ছে প্রায় 4830 কিলোমিটার। 4830 কিলোমিটার। তাহলে
4830 কিলোমিটারের দীর্ঘ এত বড় একটা রোড বানিয়েছিলেন কে? বানিয়েছিলেন শেরশাহ। পাশাপাশি তিনি ঘোড়ার ডাকের প্রচলন করেছিলেন। এখন আপনি বলতে পারেন স্যার ঘোড়ার ডাকের প্রচলন করছেন, এটা আবার কি? আগে কি ঘোড়া ডাকতো না? ঘোড়ার ডাকের প্রচলন করেন, তাহলে আপনি বলেন ঘোড়ার ডাকে, আপনি বলেন ঘোড়ার ডাকের প্রচলন করলেন, তাহলে ঘোড়ার ডাক, ঘোড়াকে আগে ডাকতো না এমন কিছু? ঘোড়ার ডাক মানে হচ্ছে ঘোড়ার মাধ্যমে ডাক টিকিট বা খবর পৌঁছানোর যে বিষয়টা, সেটা তিনি তৈরি করেন বা তিনি এখানে নিযুক্ত করেন বা প্রচলন করেন। পাশাপাশি ভারতবর্ষে প্রত্যেকটা মুদ্রা ব্যবস্থার নাম তিনি দিয়েছিলেন দাম। এই যে আমরা বলি না এটার দাম কত, এটার দাম কত, এই দাম শব্দটা কোথা থেকে আসছে? শেরশাহের মাধ্যমে আসছে। তাহলে ভারতবর্ষে দাম নামক মুদ্রা ব্যবস্থা চালু করেন। তাহলে ভারতবর্ষে দাম নামক মুদ্রা ব্যবস্থা চালু করেন তিনি, এটা লিখে রাখেন, দাম নামক মুদ্রা ব্যবস্থা চালু করেন। দাম নামক মুদ্রা ব্যবস্থা চালু করেন। তাহলে ভারতবর্ষে দাম নামক মুদ্রা ব্যবস্থা চালু করেন কিডা? সে হচ্ছে শেরশাহ। সবাইকে বুঝতে পেরেছেন স্যার? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ভেরি গুড। সবাই বলছেন রাম কার্ড রোড, ভেরি গুড, সাবাস সাবাস, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আপনারা যারা ঢাকায় গিয়েছেন, আপনারা ঢাকায় কারাগারের পাশে একটা বড় বড় একটা দুর্গ দেখছেন? আশা করছি আপনারা দেখছেন। এটা হচ্ছে ঢাকা কারাগারে যে দুর্গটা আছে সেটা। এই দুর্গটা তৈরি করেছিলেন কিন্তু শেরশাহ ওই সময়টাতে। এটাকে বলা হতো আফগান দুর্গ, বলা হতো আফগান দুর্গ, যেটা বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে আপনার যে আছে দুর্গ আছে সেটা, সেটাকে কি বলা হয় বলেন তো? আফগান দুর্গ বলা হয়। আফগান দুর্গ, আফগান দুর্গ, এই আফগান দুর্গ, এই আফগান দুর্গ নির্মাণ করেছিলেন তিনি। এটা বর্তমানে কোথায় আছে? ঢাকা কেন্দ্রীয় কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার। এই ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে ব্যারিগেড, সেটাই কিন্তু হচ্ছে আফগান দুর্গ নামে পরিচিত। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনারা? এটা সবাই একটু বলেন তো স্যার, বুঝতে পেরেছেন কিনা? দাম নামক মুদ্রা ব্যবস্থা চালু করেন শেরশাহ, বলেছেন ফরিদ উদ্দিন বিন ইদরিস। অনেক ধন্যবাদ। আপনারা সবাইকে আছেন না ঘুমিয়ে পড়ছেন? একটু কমেন্টে জানেন সবাই, সবাই একটু কমেন্টে একটু রিপ্লাই করেন যে আছি, আছি স্যার আছি। সবাই একটু কমেন্টে ইয়া করেন, সবাই সবাই সবাই। এই শেরশাহ ভালো লোক ছিল। যে শেরশাহ বুঝতে পেরেছিল যে ইংরেজরা আমাদের ভালো চায় না, যে কারণে তিনি দিল্লি থেকে ইংরেজদের বিতাড়িত করেছিলেন। দিল্লি থেকে ইংরেজদের বিতাড়িত করেন। তাহলে দিল্লি থেকে ইংরেজদের বিতাড়িত করেন, ইংরেজদের বিতাড়িত করেন তিনি। তাহলে দিল্লি থেকে ইংরেজদের বিতাড়িত করেন শেরশাহ। দিল্লি থেকে ইংরেজদেরকে বিতাড়িত করেন শেরশাহ। আছি স্যার, আছি আছি, ভেরি গুড। সবাই বলতেছে আছি এতক্ষণে। আমি তো বললাম ঘুমাই পড়ছে নাকি? আমার অডিয়েন্স যদি ঘুমায় পড়ে আমি কি পড়াবো? হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে আপনাদের এটার সাথে সাথে খুবই ইনফরমেটিভ একটা তথ্য দিয়ে দেই। এটা প্রায় সময় পরীক্ষাতে আসে, কিন্তু খুব ইনফরমেটিভ। একটা হচ্ছে কাবুলিয়ত। এই শব্দগুলো অনেকে পড়াতে চায় না বা পড়ায় না, বা অনেকে এগুলো সম্পর্কে হাইলাইট করে না, কিন্তু এটা হাইলাইট করা উচিত। কাবুলিয়ত, কাবুলিয়ত। আরেকটা হচ্ছে পাট্টা। এই দুইটা প্রথা তিনি চালু করেছেন, প্রথা চালু করেছিলেন। প্রথা কি? প্রথা হচ্ছে কাবুলিয়ত মানে হচ্ছে ওই সময়টাতে কাবুলিয়ত মানে হচ্ছে চুক্তির দলিল। চুক্তির দলিল, চুক্তির দলিল ছিল কাবুলিয়ত, এবং পাট্টা ছিল ভূমির দলিল। ভূমির দলিল। তাহলে এই যে ভূমির দলিল ব্যবস্থা বা চুক্তির দলিল ব্যবস্থা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো কে করেছিল? শেরশাহ করেছিল। তাহলে ভূমি সত্ত্বের দলিল হচ্ছে পাট্টা, আর হচ্ছে কাবুলিয়ত হচ্ছে চুক্তির দলিল। ওকে, ভেরি গুড ভেরি গুড। আহমদুল্লাহ আল মিসবাহি বলেছেন স্যার অনেক কষ্ট হচ্ছে, এত কিছু কিভাবে মনে রাখেন আপনি? পড়তে পড়তে মনে রাখবেন স্যার, আস্তে আস্তে। এটা একদিন দুই দিনের বিষয় না, সাধারণ জ্ঞান। এটা হচ্ছে দীর্ঘ সাধনার বিষয়। আস্তে আস্তে পড়তে হয়, মনে রাখতে হয়, সাধারণ জ্ঞানটাকে ভালোবাসতে হয়, সবচেয়ে বড় কথা। আমি যখন প্রেশার নিয়ে কোনো কাজ করব, ঠিক আছে, আপনি একটা জিনিস মনে করেন তো, ধরেন আপনার ঘরে খুব পছন্দের কিছু মানুষ আছে, হতে পারে ছোট ভাগ্নে, হতে পারে আপনার ছেলে মেয়ে, অথবা হতে পারে আপনার ছোট বোন ছোট ভাই, যাদের দেখলে আপনার খুব ভালো লাগে, বা আপনার মা বাবা হতে পারে। তাহলে তাদের দিকে তাকালে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, শরীরটা একটু এনার্জেটিক হয়ে যায়। ঠিক তেমনিভাবে আপনি যখন ভালোবাসা ভালো লাগা আনবেন সাধারণ জ্ঞানের প্রতি, তখন আপনার পড়াশোনাটা আরো বেশি ইজি আসবে। হ্যাঁ, ইজি হয়ে আসবে, যে না আমি নতুন কিছু জানবো।
ভেরি গুড। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, বলেছেন স্যার 1 মাস পরে তো এগুলা ভিডিওগুলো থাকবে না, এগুলো সেভ করে আবার এই ফেসবুকে আপলোড করা হবে, আপনাদের কোনো ঝামেলা নাই, এগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা হুমায়ুন পর্যন্ত পড়লাম, এবার হুমায়ুনের পড়বে, এবার পড়বো আমরা আমাদের মেইন গুরুত্বপূর্ণ আরেকটা পড়াশোনা, যেটা হচ্ছে সম্রাট আকবর। ঠিক আছে, সম্রাট আকবর থেকে আমরা একটু পড়াশোনা করব। সম্রাট আকবর, এই আকবর থেকে যে কত পড়াশোনা আসছে। ঠিক আছে, সম্রাট আকবর একটু খেয়াল করেন। সম্রাট আকবর, সম্রাট আকবর, এই সম্রাট আকবরের সময় 1556 সালে আমরা দেখলাম যে 1556 সালে কে মারা যায়? হুমায়ুন মারা যায়। হুমায়ুন মারা যায়, হুমায়ুন মারা যায়, হুমায়ুন মারা যান। ঠিক আছে, তাহলে সম্রাট আকবরের 1556 সালে হুমায়ুন মারা যায়। এখন হুমায়ুনের ছেলে ছিল আকবর, আমরা জানি। এখন আকবর তো ছোট ছেলে, মাত্র 13 বছর বয়স তখন, তো সে কিভাবে একটা রাজ্য শাসন করবে? পারবে না। তো এখন রাজ্যটা যে শাসন করবে, রাজ্য শাসন করার দক্ষতা তার তো এখনো হয়ে ওঠে নাই, যে কারণে ওই সময়টাতে সবচেয়ে বিশ্বস্ততার প্রতীক যিনি ছিলেন, তো তিনি ওই সময়টাতে এই সাম্রাজ্যটাকে লিড দিতে থাকলেন হুমায়ুনের মৃত্যুর পর, যার নাম ছিল বৈরাম খান। বৈরাম খাঁ, বৈরাম, বৈরাম খান। এই জন্য তাকে খান বাবা নামে ডাকতো, খান বাবা, খান বাবা করে ডাকতো। মানে আকবরের বাবার মতো করে তো তাকে স্নেহ করে বড় করেছে, রাজ্য সামলেছে, কিন্তু রাজ্যটাকে দখল করেনি। এমন একজন বিশ্বাসযোগ্য লোক ছিল বৈরাম খান, সেনাপতি। তো এই জন্য তাকে সম্রাট আকবর খান বাবা নামে ডাকতো। কি বাবা? খান বাবা। এই বৈরাম খান ভার্সেস আমরা জানি হিমু, বৈরাম খান এবং হিমুর মধ্যে যুদ্ধ হয়েছিল 1556 সালে, এবং এটাকে বলা হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ বলা হয় এটাকে। তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, প্রথম যুদ্ধ পড়ে আসলাম যে বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে এই যে যে মুঘল সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেছে। আর মুঘল সাম্রাজ্যটা চলাকালীন সময়ে 1556 হুমায়ুনের মৃত্যুর পর যখন দেখলো যে মাঠ ফাঁকা, তখন হুমায়ুন বলল যে না, বা হিমু বলল না, আমি এবার যুদ্ধ ঘোষণা করব মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে। কিন্তু বৈরাম খাঁ এটাকে আটকে দিল, হিমুকে পরাজিত করলো, মেরে ফেললো, এবং 1556 সালে পানিপথের যুদ্ধে জয়লাভ করলো। আশা করি বুঝতে পেরেছেন। এবার আস্তে আস্তে আকবর বড় হয়ে গেল, আকবর আস্তে আস্তে বড় হয়ে গেল। আকবর বড় হওয়ার পরে আকবর বলল যে ঠিক আছে, এবার আমি ক্ষমতায়, ঠিক আছে, এবার আমি ক্ষমতায়, আমার ইচ্ছা মতো করবো। সে প্রথমত আকবর কি করলো? দ্বীন ইলাহি চালু করে দিল। দ্বীন ইলাহি, দ্বীন ইলাহি মানে হচ্ছে নিজের মতো করে একটা ধর্মমত আকবরের মতে। সেখানে কিন্তু আমরা জানি যে কলেমা, আমরা যে কলেমা শরীফটা বলি, এই কলেমাটাকেও কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ আমরা যে কলেমাটা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে চেঞ্জ করে সেটাতে সে তার নাম প্রবেশ করেছিল, নাউযুবিল্লাহ। তো আমরা আকবরকে খুব পজিটিভলি দেখি, কিন্তু আকবর কিন্তু মোটেও পজিটিভ ক্যারেক্টার ছিল না। তারপরে আসি এই দ্বীন ইলাহিটা তিনি চালু করেছিলেন। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন নাকি নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে? আচ্ছা দুঃখিত, একটু ঝামেলা, আমি এখন ক্লিয়ার করছি।